नमस्कार श्रोता बंधुरा आमार এই গল্পের আসরে সবাইকে স্বাগত। সকলের কুশল কামনা করে আজকের গল্প শুরু করছি। আজ আমি আপনাদের শোনাচ্ছি প্রখ্যাত সাহিত্যিক শ্রী স্বপন কুমারের লেখা একটি রহস্য গল্প ছত্রপতির তলোয়ার। গল্পটি সকল শ্রোতা বন্ধুর কাছে শেষ পর্যন্ত শোনার জন্য অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করবে আপনাদের সামনে আরো ভালো ভালো গল্প নিয়ে আসার জন্য। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমায় সহযোগিতা করবেন। আপনাদের ভালোবাসা আর সহযোগিতাই আমার একমাত্র কাম্য। শুরু করছি আজকের গল্প। বিভিন্ন ধরনের দুষ্প্রাপ্য বই কেনা আমার বহুদিনের অভ্যাস। যেসব বই আজ থেকে 200-400 বছর আগে হাতে লিখে প্রচার করা হয়েছিল অথচ আজ তা পাওয়া যায় না, তার বিষয়বস্তু জানবার নেশা আমার প্রবল। দিন কয়েক আগে খবরের কাগজে বিজ্ঞাপন দেখলাম যে এমনই 10-12 খানা প্রাচীন পুঁথি বিক্রি হবে। আমি সঙ্গে সঙ্গে নিলামের জায়গায় গিয়ে উপস্থিত হলাম। সেখানে আরো নানা জিনিস নিলাম হচ্ছে, তাই ওই পুঁথিগুলো কিনতে আমার বেগ পেতে হলো না। 8-10টা পুঁথি মাত্র 50 টাকা দিয়ে কিনে ফেললাম। বইগুলো দেখে বেশ প্রাচীন বলেই মনে হলো, তার বিষয়বস্তু নিশ্চয়ই নতুন ধরনের হবে ভাবলাম। পুঁথিগুলো নিয়ে আমি বাড়ি ফিরছিলাম, এমন সময় পথের মাঝে একজন টাকওয়ালা প্রৌঢ়লোক হঠাৎ আমায় ডাক দিলেন। ও মশাই, শুনছেন? কে? আমি ফিরে তাকালাম। লোকটি প্রৌঢ় হলেও বেশ বলিষ্ঠ, বয়স 40-42 হবে। সারা দেহে তার অমিত শক্তির প্রকাশ। লোকটি বললেন, যদি কিছু মনে না করেন তো একটা কথা বলি। বলুন। আমি আগের নিলামের দিন ওই বইগুলো কিনতে গিয়েছিলাম, কিন্তু নিলামের ডাক বন্ধ হয়ে গেল, ওগুলো নিলাম হলো না। তারপর কাগজে দেখলাম আজ ওগুলো সব নিলাম হবে, কিন্তু দুঃখের বিষয় আমার আসতে কিছুটা দেরি হয়ে গেল। এসে দেখি আপনি ওগুলো 50 টাকা দিয়ে কিনে নিয়েছেন। ঠিক কথা। যদি কিছু মনে না করেন, আমি দরাদরি পছন্দ করি না। 200 টাকা আপনাকে দিচ্ছি, ওগুলো আমাকে দিয়ে দিন। ভদ্রলোকের কথা শুনে আমার ইচ্ছে হলো বইগুলো তাকেই বিক্রি করি, কিন্তু হঠাৎ একটা কথা আমার মাথায় এলো। ভদ্রলোক এত টাকা দিয়ে এগুলো কিনতে চান কেন? নিশ্চয়ই এর কোনো বিশেষ মূল্য আছে। আমি তাই বললাম, দেখুন, আমি অনেক আশা নিয়ে বইগুলো কিনেছি। আমি চাই এগুলো আমার লাইব্রেরিতে থাকবে। আমি ওগুলো এত সস্তায় বিক্রি করব না। ভদ্রলোক যেন দৃঢ় হয়ে উঠলেন, বললেন, আপনি এসব বইয়ের কি বুঝবেন? এক বর্ণও নয়। আমি ওগুলো কিনে বিষয়বস্তু সব বুঝতে পারবো। আপনি যদি 200 টাকায় রাজি না হন, আমি দরাদরি করতে চাই না। আমার শেষ কথা 500 টাকা। নগদ 500 টাকায় আমাকে বইগুলো বিক্রি করুন। মনের মধ্যে একটা জেদ চেপে গেল। আমি বললুম, বিক্রি করার জন্য তো ওগুলো আমি কিনিনি। তাহলে? দুষ্প্রাপ্য বই আমার সংগ্রহশালায় আমি রাখি, এগুলোও তাই থাকবে। ও। এই বলে ভদ্রলোক চুপ করলেন। তারপর এমন দৃষ্টিতে আমার দিকে তাকালেন যে মনে হলো তিনি আমাকে বুঝি গিলেই ফেলবেন। আমি আর কোনো কথা না বলে বাড়ি ফিরে এলাম, কিন্তু বইগুলোর পাতা উল্টাতেই আমাকে হতাশ হতে হলো। আমি বাংলা, অ্যাসামিজ, সংস্কৃত, হিন্দি, উর্দু এই ভাষাগুলো সবই জানি, কিন্তু এসব ভাষার কোনোটাতেই বইগুলো লেখা নয়। মনে হলো কিছু বই গুজরাটি আর কিছু বই মারাঠি ভাষায় লেখা। এসব পাঠ উদ্ধার করা আমার পক্ষে অসাধ্য। বইগুলোর পাতা উল্টে চলছিলাম, হঠাৎ একটা পাতা আমার মনোযোগ আকর্ষণ করলো। বইখানা বেশ ভালো করে দেখলাম, মারাঠি ভাষায় লেখা।
তার একটা পাতায় আছে ভারতের একটি সুন্দর ম্যাপ। এমন সুন্দর নিখুঁত ভারতের ম্যাপ আমি খুব কম দেখেছি, বিশেষ করে দক্ষিণ ভারতের ছবি। সেটা এত সুন্দর আর নিখুঁত যে অবাক হতে হয়। কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম, দক্ষিণ ভারতের কোলাপুরের কাছে একটি স্থান একটি লাল গোল চিহ্ন দিয়ে ঘেরা, তার কাছে এসেছে 4-5টা তীর চিহ্ন চারদিক থেকে, কোনোটা বোম্বে থেকে, কোনোটা পুনা থেকে, কোনোটা মাদ্রাজ থেকে। আমি এর কিছুই বুঝলাম না, বিরক্ত হয়ে বইটা টেবিলের তলায় রেখে দিলাম। এর 2 দিন পরের কথা। সেদিন খাওয়া দাওয়া সেরে ঘুমোতে অনেকটা রাত হয়ে গেল। কতক্ষণ ঘুমিয়েছি মনে নেই, হঠাৎ মাঝরাতে আমার ঘুম ভেঙে গেল। অন্ধকারে বারান্দায় এবং ঘরে কোনো লোকের চলাফেরার শব্দ শুনতে পেলাম। তাকালাম ভালো করে, ঘরের দরজাটা বন্ধ করে আমি ঘুমিয়েছি। এখন দেখি সেটা খোলা। কি ব্যাপার? আমি ভাবলাম চোর নিশ্চয়ই আমার আলমারি খুলে টাকা পয়সা চুরি করবে। আমি গুড়ি মেরে বিছানা থেকে ধীরে ধীরে নেমে পড়লাম। সামনে এগোলাম নিঃশব্দে। দেখি ঘরের মধ্যে 2 জন লোক, বাইরেও আছে 2-3 জন। আমি ভাবলাম 2-1টাকে জাপটে ধরে চোর চোর বলে চিৎকার করব, কিন্তু সে সময় পেলুম না। বিছানা থেকে নেমে 2 পা যেতেই যেন একটা কঠিন ঠান্ডা স্পর্শ আমার পাঁজরে এসে লাগলো। কে? আমি ধীর কণ্ঠে বললাম। চুপ, একটু নড়লেই ছোড়াটা বুকে বসে যাবে। আমি চুপ করেই রইলুম। আধ ঘন্টা পরে চোরেরা বিদায় নিল, আমাকে মেঝের ওপর ফেলে দিয়ে। ভাবলুম নিশ্চয়ই তারা আলমারি থেকে আমার টাকা পয়সা অপহরণ করেছে। কিন্তু পরদিন সকালে উঠে ভালো করে খোঁজ নিয়ে দেখতে পেলাম যে আমার আলমারি তোরঙ্গ সব ভাঙা, কিন্তু একটি জিনিস বা একটা টাকাও চুরি যায়নি। আমি হতভম্ব হয়ে ভাবতে লাগলুম, এ কি ব্যাপার? বিখ্যাত রহস্য অনুসন্ধানী দীপক চ্যাটার্জি আমার বহুদিনের বন্ধু। আমি তাকে যেমন ভালোবাসি তেমনি সম্মানও করি প্রচুর। দীপক শুধু গোয়েন্দাগিরি করত না, তার ভেতরে ছিল একটা অ্যাডভেঞ্চারের নেশা। তাই আমার দীপককে খুব ভালো লাগত। পরদিন সকালবেলা আমি দীপকের বাড়ি গিয়ে উপস্থিত হলাম, সকাল 7টা নাগাদ। দীপক আমাকে দেখে বলল, আরে সাহিত্যিক যে, তারপর তোমার খবর কি? ভালো, কিন্তু আমি এসেছি আজ একটা বিশেষ কাজে। কাজ? তোমার? হ্যাঁ, কাল রাতে আমার ঘরে চোরের দল হানা দিয়েছিল। তাই নাকি? কি ব্যাপার? দীপক প্রশ্ন করল। আমি গত রাতে সব ঘটনা একে একে ওকে খুলে বললাম। দীপক চিন্তিতভাবে বললে, কিছুই চুরি যায়নি তাহলে? না। তবে তো চিন্তার কথা। আমি বললাম, কেন? দীপক তখন বলল, ওরা এমন কিছু চুরি করতে এসেছিল যার মূল্য তোমার সব সম্পদের অধিক। তার মানে? মানে যে কি তা তো আমিও বুঝতে পারছি না ভাই। তবে তোমার বাড়ি না গিয়ে যদি ওরা আমার কাছে আসতো তবে একটা শিক্ষা দিতে পারতুম। আমি হেসে বললুম, তা তো হলো, কিন্তু কেন এসব হলো বলো তো? এর কারণটা কি? আমি তো সবকিছু পরীক্ষা না করে কোনো সিদ্ধান্তে আসতে পারছি না ভাই। দীপক আমায় বলল, পরে সব পরীক্ষা করে প্রকৃত ঘটনা কি তা তোমাকে জানাবো। আচ্ছা। এমন সময় দীপকের ভৃত্য ভজুয়া এসে বলল, কর্তা, একজন লোক আপনার সঙ্গে দেখা করতে চায়, নিয়ে আয় এখানে। ভজুয়া চলে গেল। একটু পরে ভজুয়া একজন প্রৌঢ় লোককে নিয়ে এসে ঘরে ঢুকলো। ঘরে ঢুকেই লোকটি বললেন, বিশেষ কাজ ছিল আপনার সঙ্গে। বলুন। দাঁড়ান, আগে এগুলো। এ কথা বলেই লোকটি তার মুখের নকল দাড়ি গোঁফ একে একে খুলে ফেললেন। তারপর বললেন, এবারে চিনতে পারেন? দীপক হেসে উঠল, বলল, ও,
আপনি বিনয় বাবু? তা হঠাৎ কি কারণে? বলছি বলছি সব বলছি। তিনি চেয়ারে বসলেন। আমি ভালো করে তাকালাম এবার লোকটির দিকে। কি হলো, ভুল দেখছি না তো? না, ইনি আর কেউ নন, চেনা সেই লোকটি যিনি 500 টাকা দিয়ে নিলাম থেকে বইগুলো কিনতে চেয়েছিলেন। ভালো করে তাকালাম তার দিকে নিশ্চিত হবার জন্য। হ্যাঁ, ইনি সেই লোক, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে আমার দিকে তিনি ততটা খেয়াল করেননি। তিনি দীপকের সঙ্গে কথা বলতে ব্যস্ত ছিলেন। দীপক তার মুখের দিকে চেয়ে বললেন, আপনি কি নতুন কোনো কাজে নামলেন নাকি বিনয়বাবু? বিনয়বাবু বললেন, হ্যাঁ, আমি আর একটা নতুন অভিযানের আয়োজন করছি। আশা করি গতবারের অভিযানের মতো এই অভিযানেও আপনার সাহায্য পাব। অভিযানের নাম শুনে দীপক খুব খুশি হলো। তবু বললে, গতবারের অভিযানে তো লাভ বিশেষ কিছু হয়নি, মাঝখান থেকে প্রাণ যাবার উপক্রম হয়েছিল। আমরা কত কাণ্ড কারখানা করে মাত্র সামান্য কটা হিরে পেলাম, তা সব তো নষ্ট হলো। তাতে বোধহয় আমাদের অভিযানের খরচও ওঠেনি। বিনয়বাবু তখন বললেন, এবার তা নয়, এবারকার অভিযান আরো অনেক বিপজ্জনক। তবে এটা ঠিক যে যদি এতে সফল হতে পারি তাহলে পৃথিবীর মধ্যে আমরা হব শ্রেষ্ঠ ধনী। দীপক বেশ উত্তেজিত হয়েছে বলে মনে হলো। বলল, ব্যাপারটা কি বলুন না। বিনয়বাবু বেশ সতর্কভাবে ফিসফিস করে যা বললে তা সংক্ষেপে এই রকম। বিখ্যাত মারাঠা বীর শিবাজির নাম তো শুনেছেন। তিনি জীবনে কখনো যুদ্ধে পরাজিত হননি। মাত্র অর্ধেক সৈন্য নিয়ে তিনি কতবার বিরাট দুর্ধর্ষ মোগল বাহিনীকে পরাস্ত করেছেন। ছত্রপতি শিবাজির পরে মারাঠা শক্তি খুব প্রবল হয়ে ওঠে, কিন্তু তারা শিবাজির মতো এমন বীরত্ব দেখাতে পারেনি। এর কারণ সম্বন্ধে বলা হয় যে শিবাজি একটি অদ্ভুত তলোয়ার ছিল। সেই তলোয়ার নিয়ে যুদ্ধে গেলে তার জয়লাভ সুনিশ্চিত ছিল। শিবাজি ভারতের বিভিন্ন স্থানে লুণ্ঠন করে প্রচুর অর্থ আর ধনরত্ন পেয়েছিলেন। সে সব তিনি মহারাষ্ট্রের একটি গুপ্ত স্থানে গোপনে সঞ্চয় করে রাখতেন। ছত্রপতি শিবাজি তার ধনভাণ্ডার থেকে শ্রেষ্ঠ মহামূল্যবান রত্ন বেছে নিয়ে ওই তলোয়ারের বাটে সুন্দরভাবে সন্নিবেশিত করেন। তার ফলে সেটির দাম লক্ষগুণ বেড়ে যায়। বর্তমান বাজারে তলোয়ারের দাম হবে প্রচুর। ছত্রপতির মৃত্যুর পর মারাঠাদের মধ্যে বহু সাহসী যোদ্ধা সেই তলোয়ারটা খুঁজে বের করার জন্য প্রচুর চেষ্টা করেন, কিন্তু কেউ সেটির সন্ধান পাননি। অনেকে মহারাষ্ট্রের জঙ্গলে জঙ্গলে ওটা খুঁজে বের করার জন্য প্রাণ বিপন্ন করে অভিযান করেছেন, কিন্তু তারপরেও তারা পায়নি। তাদের অনেকে অকালে প্রাণ বিসর্জনও দিয়েছে। তাছাড়া এক দলের সঙ্গে অন্য দলের যুদ্ধ হবার ফলেও অনেকে মারা পড়ত। বাকি লোকেরা মারা পড়ত হিংস্র পশুর আক্রমণে। কিন্তু আশ্চর্যের কথা, কোনো দলই জানতো না সঠিকভাবে তলোয়ারটা কোন স্থানে আছে। এই পর্যন্ত বলে বিনয়বাবু একটু থামলেন। কথা শুনতে শুনতে স্থির থাকতে না পেরে আমি বললাম, আচ্ছা বলুন তো, সেটার সঠিক দাম বর্তমানে কত হতে পারে? একটু চিন্তা করে তিনি বললেন, সঠিকভাবে প্রশ্নের জবাব দেওয়া কঠিন, তবে এইটুকু বলতে পারি যে তলোয়ারের বাটে যেসব রত্ন খচিত আছে তার বর্তমান মূল্য বাজারে বেশ কয়েক কোটি টাকা। দীপক বললে, বিনয়বাবু, এ সবই যে বুঝলো কি নয় তা আমরা বুঝবো কি করে? অবশ্য আমিও ছত্রপতির তলোয়ারটির বিষয়ে অনেক কথা শুনেছি। বিনয়বাবু একটু বিরক্ত হয়ে বললেন, দেখুন দীপক বাবু, আপনি অনেক দেশ ভ্রমণ করেছেন বটে, কিন্তু কিছু মনে করবেন না, আমি বলতে বাধ্য হলাম যে আপনার কোনো অভিজ্ঞতা হয়নি। যাক, আমি কখনো কোনো মরীচিকার পেছনে ছুটে সময় নষ্ট করিনি, কখনো করবও না। আমি গুপ্তধনের পেছনে আমার জীবনের অনেক মূল্যবান সময় নষ্ট করেছি। শেষ পর্যন্ত যদিও কোনো দুর্ঘটনাবশত সফলকাম হয়নি, কিন্তু প্রত্যেকবারই এটা নিঃসন্দেহে প্রমাণিত হয়েছে যে
গুপ্তধন সম্পর্কে আমি যেসব সংবাদ জোগাড় করতাম তা সবই খাঁটি। দীপক এবার একটু নরম হয়ে বললে, রাগ করবেন না বিনয়বাবু, যদি সত্যি এই অভিযানে আমাদের যোগ দিতে হয় তবে আগে এর সম্বন্ধে সমস্ত কিছু সংবাদ আমাদের জোগাড় করতে হবে। বুঝতেই তো পারছেন, এত বড় একটা বিরাট কাজে হাত দেওয়ার আগে আমাদের সব বিষয়ে নিঃসন্দেহ হওয়া দরকার। বিনয়বাবু তখন হেসে বললেন, তা তো ঠিকই দীপকবাবু, আমি কি আর কোন রকম প্রমাণ সঙ্গে না নিয়েই আপনার মতো লোকের সাথে দেখা করতে এসেছি? এই দেখুন। এই বলে বিনয়বাবু তার পকেটে হাত পুড়ে একটা পুরনো বই বের করে সামনে টেবিলের ওপর রেখে বললেন, দেখুন তো এটা কি ভাষায় লেখা। দীপক বইখানা নাড়াচাড়া করে 2-4টি পাতা উল্টিয়ে বলল, এ তো মারাঠি ভাষায় লেখা, কিন্তু মারাঠি ভাষার তো আমার তেমন দখল নেই। মহারাষ্ট্রে থাকার সময় আমি একটু একটু মারাঠি ভাষা শিখেছিলাম বটে, তবে বই পড়ার মতো ভালো জ্ঞান হয়নি আমার। বিনয়বাবু বললেন, কিন্তু এই বইটি আমি বাংলায় অনুবাদ করেছি। বইটি মহাপরাক্রমশালী মারাঠা অধিপতি ছত্রপতির জীবনী। তারপর বিনয়বাবু বইটির কয়েকটি পাতা উল্টিয়ে একটি মানচিত্র বের করে মানচিত্রের একটি স্থানে অঙ্গুলি নির্দেশ করে বললেন, এই লাল চিহ্নিত স্থানটি হচ্ছে শিবাজী সমাধি ক্ষেত্র। এটি মহারাষ্ট্রের জঙ্গলের কোন একটি স্থানে অবস্থিত। বইটির শেষ পরিচ্ছদে লেখা রয়েছে যে ওই লাল চিহ্নিত স্থানে শিবাজীর দেহ তার অলৌকিক তলোয়ার সহ সমাধিস্থ করা হয়েছে। দীপক বললে, এই মহামূল্য বইখানা কার লেখা এবং আপনি বা কি করে এই বইখানা জোগাড় করলেন? বিনয়বাবু বললেন, বইটি শিবাজীর মৃত্যুর পরে তার সেনাপতি লিখেছিলেন। এই বইয়ের কথা সামান্য কয়েকজন মাত্র লোক বিশ্বাস করত, অধিকাংশ লোকই বানানো গল্প বলে উড়িয়ে দিত। কিন্তু এই বিংশ শতাব্দীতে ভারতের একদল ঐতিহাসিক পণ্ডিত বহু দলিলপত্র ঘেটে এই বইখানার বর্ণিত বিষয়সমূহের সত্যতা সম্বন্ধে নিঃসন্দেহ হয়েছেন। তারা অবশ্য বইখানা হাতে পাননি, দলিলপত্র দেখেই তখন শুধু বলেছেন। যাই হোক, বইখানা শেষ পর্যন্ত শুধু দক্ষিণ ভারত ঘুরে অবশেষে কলকাতায় আমার হাতে এসে পড়েছে। আশ্চর্যের বিষয় এই যে বইটি যে সমস্ত লোকেদের হাতে পড়েছিল তারা কেউই বইখানা একবারের বেশি দুবার দেখতে পাননি। হয় বইটি মালিকের কাছ থেকে রহস্যজনকভাবে অদৃশ্য হতো, নয়তো পরদিন মালিকের মৃতদেহ পড়ে থাকতে দেখা যেত, আর সঙ্গে সঙ্গে বইখানাও উধাও হতো। আমি অনেকদিন আগে সংবাদ পেয়েছিলাম যে বইখানা এইভাবে হাত বদল হতে হতে অবশেষে কলকাতায় এসে পৌঁছেছে। আমি তখন আহার নিদ্রা ছেড়ে সারা শহর তন্ন তন্ন করে বইখানা খুঁজে বেড়াতে লাগলুম। প্রথম দিকে এ কাজ আমার পক্ষে আকাশ কুসুমের মতোই মনে হলো, কিন্তু 1 বছর অক্লান্ত পরিশ্রমের পর ভগবান আমার দিকে মুখ তুলে চাইলেন। অবশেষে আমার এতদিনের পরিশ্রম সফল হলো। একদিন গ্রীষ্মের সন্ধ্যাবেলা আমি শিবপুর উদ্যানে পায়চারি করে বেড়াচ্ছিলাম। এমন সময় পাশের ঝোপের পিছন থেকে একটা ক্রুদ্ধ চাপা গর্জন আমার কানে ভেসে এলো। আমি তক্ষুনি ঘুরে গিয়ে ঝোপের ওপাশে যেতেই দেখলুম একজন মারাঠি ভদ্রলোকের বুকের ওপর চেপে বসে 3টে সন্ডা মার্কা লোক তার সমস্ত শরীর তল্লাশ করছে। আমি ভাবলুম নিশ্চয়ই গুন্ডা 3টে ভদ্রলোকের টাকা কড়ি জোর করে ছিনিয়ে নিচ্ছে। আমি ভদ্রলোককে সাহায্যের জন্য এগোবো কিনা ভাবছি, এমন সময় ঝপ করে একটা বই কোত্থেকে আমার পায়ের কাছে এসে পড়ল। পরে আমি বুঝতে পেরেছিলাম ওই মারাঠি ভদ্রলোক গুন্ডাগুলোকে ফাঁকি দেওয়ার জন্য ধস্তাধস্তি করবার সময় ওই ঝোপটি লক্ষ্য করে বইখানা ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। বইখানা তখন আমি কুড়িয়ে নিয়ে নামটা পড়েই এক অপার আনন্দে আমার মন ভরে উঠল। আমি তখন সেখানে আর এক মুহূর্ত থাকা নিরাপদ মনে করলাম না। বইটি পকেটে পুরে তক্ষুনি সেই স্থান ত্যাগ করলাম। বইখানা আমি সবসময় একটা গুপ্ত স্থানে লুকিয়ে রাখতাম, যাতে শত্রুপক্ষের কোনো লোক বইটির কোনো সন্ধান না পায়। এইটাই হচ্ছে সেই বই। কিন্তু দুঃখের বিষয়, এর আরো একটা খণ্ড আছে। এই বলে বিনয়বাবু চুপ করলেন।
আমি অবাক হয়ে বললাম, আরও একটা খণ্ড আছে, দেখি বইখানা। এই বলে আমি টেবিল থেকে বইখানা তুলে নিয়ে ভালো করে পরীক্ষা করে দেখে যথাস্থানে বইখানা রেখেই গম্ভীর হয়ে বললাম, তবে এই বইয়ের দ্বিতীয় খণ্ডটি আমার কাছে আছে। আমার কথা শুনে দুজনেই স্তম্ভিত হয়ে গেল। বিনয়বাবু কিছুক্ষণ এক দৃষ্টিতে আমার মুখের দিকে তাকিয়ে থেকে হঠাৎ বলে উঠলেন, কি আশ্চর্য! এতক্ষণ পর্যন্ত আমি ঠিক করতেই পারিনি যে আপনাকে আমি কোথায় দেখেছি। আপনি তো সেদিন নিলাম থেকে এক গাদা পুরনো বই কিনেছিলেন। আমি মাথা নেড়ে বললাম, ঠিকই বলেছেন, আপনি বইগুলো আমার কাছ থেকে কিনে নিতে চেষ্টা করেছিলেন সেদিন। দীপক আমাদের হেয়ালির মতো কথা বুঝতে না পেরে অবাক হয়ে আমাদের দুজনের দিকে ঘন ঘন তাকাতে লাগলো। তখন আমি দীপকের কৌতূহল নিবৃত্ত করার জন্য সেদিন বিনয়বাবুর সাথে সাক্ষাৎকারে বিস্তারিত বিবরণ বললাম। আমার কথা শুনে দীপক কিছুক্ষণ চুপ করে রইল। তারপর সে বলল, এতক্ষণে তোমার ঘরে সেই চোর ঢুকবার রহস্যটা বুঝতে পারা গেল। আমার বিশ্বাস যে ওই বইখানা চুরি করবার উদ্দেশ্যেই তারা তোমার ঘরে হানা দিয়েছিল। তুমি কি নিঃসন্দেহ যে নিলামে কেনা বইটি তোমার চুরি যায়নি? আমি বললাম, না, ভাগ্যিস সে বইখানা ঘরে রাখিনি। কাল বারান্দায় বসে বইটি পড়তে গিয়ে ভাষা বুঝতে না পেরে বিরক্ত হয়ে বইখানা টেবিলের নিচে রেখে দিয়েছিলাম, তাই চোরেরা বইখানা খুঁজে পায়নি। এবার আমার কথা শুনে বিনয়বাবু খুব বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছিল কাল আপনার বাড়িতে? আমি তখন গত রাতের ঘটনাটি সংক্ষেপে বিনয়বাবুকে বললাম। আমার কথা শুনে বিনয়বাবু চিন্তিত হয়ে বললেন, না, উপায় নেই, এখন থেকেই শত্রু পেছনে লেগেছে দেখছি। দীপক মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমারও তো তাই মনে হচ্ছে। বিনয়বাবু বললেন, দেখুন দীপক বাবু, দ্বিতীয় খণ্ডখানায় আমাদের অভিযানের পক্ষে সবচেয়ে বেশি দরকারি, কারণ সেই অংশটিতে শিবাজির কবরে ঢুকবার পথটি বিশদভাবে লেখা রয়েছে। আমি তখন বললাম, বেশ তো, আমি এখনই বাড়ি গিয়ে বইখানা নিয়ে আসি, তাহলেই মিলিয়ে দেখা যাবে। দীপক আমার কথায় সায় দিয়ে বলল, হ্যাঁ, সেই ভালো, কিন্তু খুব সাবধান। আধ ঘন্টা বাদে আমি বইখানা নিয়ে ফিরে আসতেই বিনয়বাবু চেয়ার ছেড়ে লাফিয়ে উঠে বললেন, ভাগ্যিস কাল বইখানা আপনি টেবিলের তলায় ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, তা না হলে সবই যেত। এই বলেই তিনি বইখানা আমার হাত থেকে একরকম কেড়ে নিয়ে খুব মনোযোগ সহকারে পাতা উল্টাতে শুরু করলেন। অবশেষে সে মানচিত্রটি বের করে উৎফুল্ল হয়ে টেবিলের ওপর বইখানা রেখে আঙুল দিয়ে মানচিত্রটির সেই স্থানটি নির্দেশ করে বলতে লাগলেন, এই যে তীর চিহ্নিত স্থানটি চন্দাঙ্কিত অবস্থায় একটা কালো বিন্দু কাছে এসে থেমেছে, এটা হলো একটা জলাশয়। তারপর আর একটা তীর চিহ্ন আরো দক্ষিণ দিকে গিয়ে একটা কালো বিন্দুতে শেষ হয়েছে, এটা হলো বিরাট একটা মন্দির। শোনা যায় বহুকাল আগে এখানে একটা নগর ছিল, সেই নগরের এক কোণেই মহাকাল মন্দিরটি ছিল। এই মহাকাল মূর্তিটির চোখের মণি দুটো বিরাট দুটো হীরা দিয়ে তৈরি। সেই হীরার নিচে চোখের কোটরে লুকানো আছে একটা চাবি। সেই চাবি হলো ছত্রপতির কবরে প্রবেশের দরজার একমাত্র গোপন চাবি। এই সমাধির মধ্যেই আছে কয়েক কোটি টাকা মূল্যের ছত্রপতির তলোয়ার, আর আছে প্রচুর গুপ্ত ধন সম্পদ, যার সন্ধান আজ অব্দি কেউ পায়নি। বিনয়বাবুর কথা শেষ হলো। দীপক বললে, একটা কথা বিনয়বাবু। বলুন। কোন পথে যেতে হবে আমাদের? প্রথমে যাব বোম্বাই, সেখান থেকে পুনা হয়ে যেতে হবে মোটরে। এই যে দেখছেন তীর চিহ্ন একটি করে এগিয়ে গেছে পুনা থেকে, এগুলো হলো সেই গুপ্ত পথের সংকেত। তারপর মোটর জার্নি শেষ হলে পাহাড় জঙ্গলের মধ্যে দিয়ে পায়ে হেঁটে যেতে হবে। কতটা পথ? তা পায়ে হাঁটা পথ হবে প্রায় 100 মাইল। আমি বললাম, বলেন কি, 100 মাইল হাঁটতে হবে?
আমার কথার ভঙ্গিতে দীপক হেসে উঠল, বললে, হ্যাঁ, তাতে কি হয়েছে? দরকার হলে অতপট হাঁটবো আমরা। ভয় কি রবিন? বিনয়বাবু বললেন, রবিন বাবু, একটু শক্ত হতে শিখুন। এত অল্পে ভয় পেলে চলবে কেন? যে অভিযানে আমরা হাত দিচ্ছি তা খুব সহজ নয়। এতে পদে পদে বিপদ। কিরকম? এই অভিযান যে কতটা বিপদসংকুল তা ভেবেই আমি ঠিক করতে পারছি না। এমনকি শেষ পর্যন্ত ফিরে আসতে পারবো কিনা তাও বলা যায় না এখন। তবে একটা আশার কথা আছে, দীপক বাবু সঙ্গে থাকলে অনেকটা সাহস পাবো। বিনয়বাবু কথা শুনে আমার সাহস ফিরে এলো যেন। ভাবলাম, জীবনে তো বহু বিপদে মানুষ পড়ে, তাছাড়া মরতে তো একদিন হবেই। তবে যদি সে মৃত্যু হয় বীরের মতো, রোগশয্যায় শুয়ে না ভুগে যদি বিপর্যয় সাধনা করি, তা অনেক বড়। আমি মনস্থির করে ফেললুম। দীপককে বললুম, তুমি নিশ্চয়ই যাবে তো? দীপক হেসে বলল, তুমি তো আমাকে ছোটবেলা থেকে জানো যে দুঃসাহসিক কাজে আমি কত না আনন্দ পাই। এই দুঃসাহসিক কাজেই তো আমার নেশা। তাই এতে তোমার সন্দেহ করা উচিত হয়নি। আমি বললাম, আমিও তোমাদের সঙ্গী হতে চাই। আমার কথা শুনে দীপক উঠে এসে আমার পিঠে একটা চাপড় মেরে বলল, বাহ, এই তো হলো বীরের মতো কথা। মনে এমন সাহস থাকলে জীবনে সব অভিযানেই জয়লাভ করা যায়। বিনয়বাবু বললেন, ঠিক আছে, তাহলে আমাদের ব্যাচ তো ঠিক হয়েই গেল। দীপক বলল, হ্যাঁ। তাহলে এখন থেকেই যাত্রার আয়োজন শুরু করা যাক। খুব গোপনে রেডি হতে হবে আমাদের। রবিন বাবুর বাড়িতে চুরির ব্যাপারটি বড় বেশি ভাবিয়ে তুলেছে আমাকে। কেন? আমার বিশ্বাস আরো একটি দল এমনই গোপন অভিযানের জন্য তৈরি হচ্ছে। তা হোক দীপক বাবু, আপনি এই বইটা থেকে এই ম্যাপটা খুলে নিয়ে কোনো গুপ্ত স্থানে রেখে দিন। আর এই বই দুটি একটা নিরাপদ স্থানে রাখতে হবে। মনে রাখবেন, আপনি হবেন এই অভিযানের নেতা। দীপক বললে, এখন তো বুঝতে পারছেন যে বই লুকানোর চেয়ে এই ম্যাপটি লুকানো বেশি জরুরি আমাদের কাছে। তা বটে। আর একটা কথা বলুন, এই অভিযানে যা খরচ হবে তার ব্যয়ভার সব আমি বহন করব। আর যে সম্পদ আমরা পাবো, দেশে ফিরে এসে আমরা তা সমান 3 ভাগে ভাগ করে নেব। কেমন? ঠিক কথা। আগামী শনিবারের মধ্যে যে কোনো উপায় হোক রেডি হয়ে বের হব আমরা। তা না হলে সময় পাবো না। তাছাড়া পেছনে যখন শত্রু লেগেছে তখন আমরা নিশ্চিন্ত হতে পারছি না। হ্যাঁ, তা তো বটেই। তারপর 7টা দিন কেটে গেল। আমরা বেশ ভালোভাবেই রেডি হয়ে নিলাম এই 7 দিনের মধ্যে। বিনয়বাবুর উৎসাহ সবচেয়ে বেশি। প্রয়োজনীয় অপ্রয়োজনীয় অজস্র জিনিস তিনি সঙ্গে নেবার ব্যবস্থা করলেন। তারপর শুভ দিন দেখে আমরা যাত্রা শুরু করলাম বোম্বের দিকে। বোম্বে পৌঁছে আমরা একটা হোটেলে আশ্রয় নিলাম। এইটাই একমাত্র হোটেল যেখানে বাইরের লোক এসে কিছুদিন আরামে দিন কাটাতে পারে। আর সব হোটেলগুলো বড়ই নোংরা আর অপরিচ্ছন্ন। মালাবার পাহাড়ের চূড়ার ওপর এই হোটেলটি অবস্থিত। যেদিকে চোখ যায় পাহাড় আর পাহাড়। মাঝে মাঝে কালো কালো মেঘ এইসব পাহাড়ের চূড়ায় এসে কোলাকুলি করছে। হোটেলের খাবার হলঘরটি বেশ বড় এবং একসঙ্গে অনেক লোক খেতে বসতে পারে। সেদিন প্রায় রাত 8টার সময় আমরা 3 জনে খেতে বসেছিলাম। আমাদের খাওয়া প্রায় শেষ হয়ে এসেছে। এমন সময় অদূরে উপবিষ্ট একটা খুব জওয়ান নেপালির ওপর নজর পড়তেই আমি অস্বস্তি বোধ করলাম। আমি পরিষ্কার দেখতে পেলাম সেই নেপালিটা জল খাওয়ার ছল করে গ্লাসের ওপর দিয়ে আমাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আর মাঝে মাঝে তার পাশে উপবিষ্ট আর একটা কানা নেপালির সঙ্গে নিম্নস্বরে কি যেন বলা বলি করছে। দীপকও নেপালি দুটোকে দেখতে পেয়েছিল। সেই ইশারায় বিনয়বাবুর দৃষ্টি সেদিকে আকর্ষণ করল। কিছুক্ষণ চুপচাপ থাকার পর বিনয়বাবু নিচু স্বরে বললেন, লোক দুটোর চালচলন আমার ভালো লাগছে না। ওদের ওপর একটু নজর রাখতে হবে দেখছি। এমন সময় আমি দেখলাম
সে প্রথম নেপালিটা দ্বিতীয় কানা নেপালিটাকে ইঙ্গিত করতেই সে তক্ষুনি সেখান থেকে উঠে গেল এবং কিছুক্ষণ বাদে জমকালো পোশাক পরা এক মারাঠিকে সঙ্গে করে ফিরে এলো। মারাঠির চেহারা আর শরীরের গঠন দেখলে অসাধারণ বলশালী বলেই মনে হয়। লোকটি এসে নেপালিটার পাশে বসতে নেপালিটা চোখে চোখে কি ইশারা করতেই সুবেশধারী মারাঠি ভদ্রলোকটা হাই তুলবার ছল করে আমাদের একবার আর চোখে দেখে নিল। আমি সবসময় লোকটার গতিবিধি লক্ষ্য করছিলাম, তাই ওর মতলব আগে থেকেই বুঝতে পেরে যেন আমি কিছুই জানি না এইরকম একটা ভান করলাম। আমি অন্যদিকে চেয়েছিলাম। ফাঁক পেলেই ওদের দিকে আর চোখে তাকিয়ে ওদের চালচলন লক্ষ্য করতে লাগলাম। এইভাবে মিনিট 15 কাটল। নেপালি দুটো আর ওই মারাঠি লোকের মধ্যে কি যেন সব কথাবার্তা হলো। এমন সময় ঘড়িতে ঢং ঢং করে 9টা বাজার ঘন্টা বাজল। সঙ্গে সঙ্গে তিনজনে উঠে দাঁড়ালো। তারপর দরজা পার হয়ে অদৃশ্য হলো। খাওয়া সেরে ঘরে এসে ঢুকে আমরা ঘরের দরজাটা বন্ধ করে দিলাম। দীপক বলল, একটা মারাঠি ওভাবে আমাদের দিকে ঘন ঘন চাইছিল কেন বিনয়বাবু? বিনয়বাবু একটা সিগারেট ধরিয়ে টানতে টানতে বললেন, সেটাই তো ভাবছি, লক্ষণ খুব ভালো বলে মনে হয় না। একটা সন্দেহ আমার মনেও জাগলো। আমি বললুম, আমাদের অভিযানের সঙ্গে ওদের কোনো সম্পর্ক নেই তো? দীপক একটু ভাবল, বলল, তা থাকতে পারে। তাহলে উপায়? শত্রুরা সচেতন আছে, এটা বোঝা যাচ্ছে। তারা আমাদের গতিবিধির উপর নজর রেখেছে। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে, কিন্তু তারা যে কারা তা তো আমরা বুঝতে পারিনি। ঠিক কথা। তাই আমাদের সাবধান হওয়া ছাড়া এখন আর কিছু করবার নেই। যাই হোক, নানা কথাবার্তার পর আমরা শুয়ে পড়লাম। শোবার একটু পরে দুটি চোখ ঘুমে জড়িয়ে এলো। তারপর একসময় গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লাম। রাত তখন বেশ গভীর। কতক্ষণ যে আমরা বিছানায় শুয়েছিলাম তা ঠিক খেয়াল নেই। ঘুমে দুটি চোখ জড়িয়ে এসেছিল ঠিক যেন নেশার মতো। ঘুম এত গাঢ় হবার কারণ বোধহয় শ্রান্তি। হঠাৎ মাঝরাতে আমার ঘুমটা ভেঙে গেল। উঠে বসলাম বিছানার উপরে। প্রচণ্ড একটা ধস্তাধস্তির শব্দ কানে এলো। কি ব্যাপার? মনটা আতঙ্কে ভরে গেল। লাফ দিয়ে উঠে গিয়ে আলোটা জ্বেলে দিলাম আমি। আলো জ্বালতেই একটা অদ্ভুত দৃশ্য নজরে পড়ল। দেখলাম হোটেলে সে কানা নেপালিটা ধরাশায়ী পড়ে আছে। লোকটার অবস্থা যেন মত্ত লোকের মতো। তার বুকের ওপর চেপে বসে আছে দীপক। দীপক তার টুটি টিপে ধরেছে এক হাতে, অন্য হাতে তার ছোড়াটা কেড়ে নিয়ে উঁচু করে ধরে আছে। দীপক বলল, বল বল শিগগিরই, তুই কার আদেশে আমাদের খুন করতে এসেছিলি? প্রথমে লোকটা কোনো উত্তর না দিয়ে চুপ করে পড়ে রইল। কিন্তু দীপক জানতো কি করে বোবা লোকের মুখ থেকে কথা বের করতে হয়। সে তখন হঠাৎ ছোড়াটা নিচে নামিয়ে লোকটার গলার ওপর রেখে বলল, এইবার বল, না হলে আজই তোর শেষ। লোকটা আবার দারুণ ভয়ে চিৎকার করে বলল, বাবু সাহেব, তোমার ছোড়াটা নামাও, সব বলছি। তখন দীপক তার গলা থেকে ছোড়াটা নামাতেই নেপালিটা ঢোক গিলে বলল, জেনারেল কাপুর তোমাদের খুন করবার জন্য আমাকে টাকা দিয়েছে। অনেকক্ষণ আগে বিনয়বাবুরও ঘুম ভেঙে গিয়েছিল এবং তিনিও আমার মতো দীপকের পাশে দাঁড়িয়ে এই অদ্ভুত কাণ্ড দেখছিলেন। জেনারেল কাপুরের নাম শুনে তিনি চমকে উঠলেন। বললেন, কি সর্বনাশ! জেনারেল কাপুর আমাদের পেছনে লেগেছে। দীপক তখন লোকটাকে ছেড়ে দিয়ে দরজা খুলে একটা ধাক্কা মেরে তাকে বার করে দিয়ে আমাদের দিকে তাকিয়ে বলল, দরজা ভেঙে ঢুকেছিল। নেপালিটা ছাড়া পেয়ে অন্ধকারে অদৃশ্য হলো। আমি বললাম, আপনি জেনারেল কাপুরকে চেনেন নাকি বিনয়বাবু? বিনয়বাবু বললেন, নিশ্চয়ই, সে জাতিতে মারাঠি। আগে সে একজন দুর্দান্ত দস্যু সর্দার ছিল। দক্ষিণ ভারতের বড় বড় শহরগুলো তার আর তার দলের লোকেদের ভয়ে সর্বদাই সন্ত্রস্ত হয়ে থাকত। ভারত সরকার অনেক চেষ্টা করেও তাকে ধরতে পারেনি। সেও অবাধে বড় বড় শহরের বুকের ওপর অবলীলাক্রমে লুঠতরাজ, খুন, জখম করে বেড়াত।
অবশেষে তার বিরুদ্ধে একদল সুশিক্ষিত সৈন্য প্রেরিত হয় এবং সেই সৈন্য দলের সঙ্গে কাপুরের এক ভয়ঙ্কর সংঘর্ষ হয়। সেই সংঘর্ষের ফলে তার দল পরাস্ত হয়ে ছত্রভঙ্গ হয়ে পড়ে এবং সেও বন্দী হয়। কিন্তু শিগগিরই সে প্রহরীর চোখে ধুলো দিয়ে জেল ভেঙে পালিয়ে যায়। কয়েক বছরের মধ্যে সে নিজে একটি ছোটখাটো দলকে মিলিটারি ট্রেনিং দিয়ে নিজেকে জেনারেল কাপুর বা কর্নেল কাপুর বলে পরিচিত হয়। সরকারি দলের সঙ্গে আরো একবার তার সংঘর্ষ হয়েছিল। কাপুর যুদ্ধে এবারেও হেরে গেল। অবশেষে আর কোনো উপায় না দেখে সে মারাঠা দস্যুদের সঙ্গে যোগদান করেছে। এত বড় বিরাট পরিচয় শুনে আমাদের মুখখানা শুকিয়ে গেল। বললাম, কাপুর যদি আমাদের পেছনে লাগে তবে তো আমাদের অভিযান ব্যর্থ হবার সম্ভাবনা। তা তো বটেই। এমন সাংঘাতিক নিষ্ঠুর লোকের পাল্লায় পড়লে কারো রক্ষা থাকবে না। দীপক দৃঢ় স্বরে বলল তখন। কাপুর হোক আর তার বাবাই হোক, আমাদের কাজে বাধা দিলে আমরাও তার বিরুদ্ধে সব শক্তি প্রয়োগ করব। কোনো বাধাই মানব না আমরা। পরদিন ভোর হতেই আমরা বোম্বে ত্যাগ করবার আয়োজন শুরু করলাম। বিনয়বাবু বললেন, আর এক মুহূর্তও নয় এখানে দেরি করার মানে হলো শত্রুকে আরো সুযোগ দেওয়া। তা বটে। আমরা তাড়াতাড়ি পুনা যাওয়ার জন্য তৈরি হয়ে নিলাম। সেই দিনই পথ চলতে চলতে একটা মাঠের ধারে এসে চমকে উঠলাম আমরা। বোম্বে থেকে প্রায় 3 মাইল দূরে মাঠের ধারে একটা লোকের মৃতদেহ পড়ে আছে। তার বুকে আমূল বৃদ্ধ একটা ছোড়া। দীপক বললে, ওই দেখ রবিন। আমরা তাকালাম। মৃতদেহটার মুখের ওপর চোখ পড়তেই চমকে উঠলাম আমরা। বিনয়বাবু আশ্চর্য হয়ে বললেন, আরে, এ সেই কানা নেপালিটা না? হ্যাঁ, কিন্তু এর এমন অবস্থা কি করে হলো? কারণ অতি সহজ। দীপক বলল। একে কি কাপুরের দল হত্যা করেছে? নিশ্চয়ই। কেন? কাল রাত্রেও আমাদের সব কথা বলে দিয়েছিল, তাই বিশ্বাসঘাতকতার শাস্তি পেয়েছে ও। কাপুরের নির্দয়তা যে কত ভয়ানক তা বুঝতে পারছেন তো? আমরা স্তব্ধ হয়ে গেলাম দীপকের কথা শুনে। কেউ কোনো আর কথা বলতে পারলাম না। বোম্বে থেকে পুনা, আজ 3 দিন হলো আমরা এখানে এসেছি। এখান থেকে আমাদের আসল যাত্রা শুরু হবে। অনেকটা পথ পার হবার পর বিনয়বাবু এখানে এসে খুব বড় ধরনের একটা মোটর গাড়ি ভাড়া করেছেন। উদ্দেশ্য যতটা সম্ভব গাড়ি এগিয়ে নিয়ে যায়, তারপর যখন আর সম্ভব হবে না তখন হেঁটে চলতে শুরু করব। আমরা এখান থেকে 4 জন কুলি আর একজন গাইড সঙ্গে নিলাম। গাইড আর কুলিগুলো সবাই মারাঠি। তাদের বিশ্বস্ত বলেই মনে হচ্ছিল। গাইডটির চেহারা বেশ লম্বা চওড়া, জোয়ান, মাথায় পাখির পালকের টুপি এবং সর্বাঙ্গ কম্বলের মতো মোটা জামায় ঢাকা। গাইডের সঙ্গে আমাদের ব্যবস্থা ছিল যে সে আমাদের পথ দেখিয়ে নিয়ে যাবে এবং সেখান থেকে দেশে ফিরে যাবে। উঁচু নিচু মালভূমির ওপর দিয়ে ঘুরপাক খাওয়া রাস্তা দিয়ে আমাদের গাড়ি ঘন্টায় 15 মাইল বেগে ছুটে চলল। চারদিকে শুধু পাহাড় আর পাহাড়। এই জায়গাটা সমুদ্র থেকে 12,000 ফুট উঁচু এবং এখানে 12 মাসই বসন্ত। দুপুরবেলা আমাদের গাড়িখানা একটা সরু পথ দিয়ে অনেকটা পথ পার হয়ে গেল। গাড়িখানা এখন সমান গতিতে উত্তর দিক লক্ষ্য করে ছুটে চলেছে। সন্ধ্যার কিছু আগে গাড়িখানা একটা পাহাড়ের নিচে এসে থামল। এখানে দুর্ভেদ্য বিন্ধ্য পর্বত শ্রেণী মাথা উঁচু করে পথ রোধ করে দাঁড়িয়ে আছে। এখান থেকেই গাড়ির যাত্রাপথ শেষ। এবার শুরু হলো হাঁটা পথে যাত্রা। পাহাড়ের পরেই বন। মালপত্রগুলো নিজের মধ্যে ভালো করে নিয়ে পাহাড়ের গা বেয়ে উপরে উঠতে লাগলাম। সন্ধ্যের মধ্যে বেশ খানিকটা উপরে ওঠা গেল। তারপর আমরা একটা সমতল স্থান বেছে নিয়ে তাঁবু খাটিয়ে বিশ্রাম করবার ব্যবস্থা করলাম। আমাদের আদেশ মতো কুলিরা সব মালপত্র বের করে তাঁবুর ভেতরে সাজিয়ে রাখতে লাগলো। তারপর বন্যজন্তুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য তাঁবুর সামনে আগুন জ্বালানো হলো। তখন খুব শীত করছিল। আমরা খাওয়া দাওয়া সেরে আগুনের চারপাশে গল্পগুজব করতে লাগলাম। রাত একটু বেশি হতে দীপক আর বিনয়বাবু ঘুমাবার জন্য তাঁবুর ভেতরে চলে গেল। গাইড আর কুলিরা দ্বিতীয় তাঁবুটিতে আশ্রয় নিল।
আমি রাইফেল হাতে করে আগুনের সামনে বসে পাহারা দিতে লাগলাম। ব্যবস্থা ছিল রাত 2টোর সময় দীপককে ডেকে দিয়ে আমি ঘুমোতে যাব। বসে থাকতে মোটেই ভালো লাগছিল না আমার। একবার উঠে রাইফেল হাতে তাঁবুটা চারদিকে ঘুরে এলাম। আবার এসে সস্থানে বসে এই বিচিত্র অভিযানের কথা ভাবতে লাগলাম। ভাবতে ভাবতে 2 চোখ ঘুমে জড়িয়ে এলো এবং বসে বসেই আমি ঢুলতে শুরু করলাম। কিন্তু হঠাৎ একটা খসখস শব্দ কানে যেতেই আমি রাইফেলটা শক্ত করে সজাগ হয়ে বসলাম। আমি তখন উৎকর্ণ হয়ে সন্দেহজনক শব্দটা শুনবার জন্য নিঃশব্দে বসে রইলাম। কিছুক্ষণ সমস্ত নিস্তব্ধ, মাঝে মাঝে শুধু শো শো শব্দ নিস্তব্ধতা ভঙ্গ করছিল। আবার সেই শব্দ, কেউ যেন পা টিপে টিপে আমাদের তাঁবুর দিকে অতি সন্তর্পণে এগিয়ে আসছে। আমি তখন রাইফেল নিয়ে তৈরি হয়ে অপেক্ষা করতে লাগলাম। এমন সময় কাছেই আবার সেই রকম লঘু পায়ের শব্দ হলো। ভাবলাম নিশ্চয়ই কোনো জানোয়ার হবে। শুনেছিলাম এই অঞ্চলে বিস্তর ভল্লুক ঘুরে বেড়ায়। আমি তখন আগুনের ওপাশে তাকাতে আগুনের আলোতে এক অদৃশ্য বস্তু দেখে ভয়ে বিস্ময়ে আড়ষ্ট হয়ে গেলাম। দেখলাম তাঁবুর কাছ থেকে প্রায় 10 গজ দূরে তামাটে রঙের বানর জাতীয় একটা পাহাড়ি লোক আমাদের তাঁবুর দিকে হিংস্র জানোয়ারের মতো লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে। তার মুখখানা ভয়ানক কুৎসিত, তাকে দেখতে অনেকটা বানরের মতো। সেই বানর জাতীয় লোকটি আমার চোখে চোখ পড়তেই হঠাৎ একটা অদ্ভুত শব্দ করে অদৃশ্য হলো। আমি তক্ষুনি দীপক আর বিনয়বাবুকে ঘুম থেকে তুলে সেই লোকটার কথা বললাম। সব শুনে বিনয়বাবু গম্ভীর হয়ে বললেন, জায়গাটা ভালো ঠিক করা হয়নি, রাইফেল নিয়ে সবাইকে তৈরি থাকতে হবে। তার কথা শেষ হতে না হতে যেন সমস্ত পাহাড়টা একটা অদ্ভুত শব্দের ভয় কেঁপে উঠল। দীপক রাইফেল হাতে বাইরে ছুটে এলো। বিনয়বাবু তার অনুসরণ করলেন। আমিও রাইফেল হাতে উঠে দাঁড়াতেই কোত্থেকে হুড়মুড় করে বেটে চেহারার একদল পাহাড়ি আমাদের তাঁবুর ভেতরে ঢুকে পড়ল। আমি বাইরে দীপকের চিৎকার শুনতে পেলাম। তখন সে জায়গায় দারুণ কোলাহলের সৃষ্টি হয়েছে। পাহাড়িগুলো এইভাবে অতর্কিতে তাঁবুর ভেতরে ঢুকে পড়াতেই আমি আর রাইফেল ছোড়ার সময় পেলাম না। তখন অনন্য পায় হয়ে 2 হাত দিয়ে রাইফেলটাকে মাথার ওপর তুলে লাঠির মতো ঘুরাতে লাগলাম। পরক্ষণে আমার সামনের 2টো পাহাড়ি চিৎকার করে মুখ থুবড়ে আমার পায়ের কাছে লুটিয়ে পড়ল। 2 জন সঙ্গীকে এইভাবে পড়ে যেতে দেখে বাকি লোকগুলো ভয় পিছিয়ে গেল। কিন্তু পরক্ষণেই 10-12 জন গর্জন করে একসঙ্গে আমার উপর ঝাঁপিয়ে পড়ল। আবার রাইফেল মাথার উপর তুলে আমি প্রচণ্ড বেগে সামনের লোকগুলোর মাথায় আঘাত করলাম। পাহাড়িগুলো আমার প্রচণ্ড আক্রমণের সামনে টিকে থাকতে না পেরে একটু দূরে সরে দাঁড়ালো। আমি এই অবসরে এক লাফে তাঁবুর বাইরে চলে এলাম। একটা ঝোপের আড়ালে দাঁড়িয়ে বিনয়বাবু আর দীপক আমারই মতো রাইফেল ঘুরিয়ে ক্রমাগত পাহাড়িগুলোকে আঘাত করে চলেছে। আমি সবেমাত্র গুলি করবার জন্য রাইফেলটি তুলে ধরেছি, এমন সময় কোথা থেকে একটা জাল এসে আমার শরীরে জড়িয়ে পড়ল এবং সঙ্গে সঙ্গে প্রায় 8-10 জন আক্রমণকারী সামনের চূড়া থেকে আমার ওপর ঝাঁপিয়ে পড়ল। আমি ভীষণভাবে ধরাশায়ী হলাম। তারপর আমি শত্রুদের হাতে বন্দী হলাম। পাহাড়িদের মাঝখানে দীপকের অবস্থা দেখবার চেষ্টা করলাম, তাকে কোথাও দেখতে পেলাম না। বিনয়বাবুকে আমারই মতো বন্দী অবস্থায় দেখতে পেলাম। পাহাড়িদের কাজ শেষ হতে তারা আমাকে আর বিনয়বাবুকে জাল থেকে বের করে হাত থেকে রাইফেল কেড়ে নিয়ে দূরে ঠেলে দিল। তারপর আমাদের 2 জনকে পাহারাধীনে রেখে চলবার ইঙ্গিত করল। তাদের মধ্যে 2 জন লোক 2টো মশাল নিয়ে আগে আগে পথ দেখিয়ে চলতে লাগলো। বিনয়বাবু আমার কাছ থেকে অনেক দূরে দাঁড়িয়েছিলেন, তাই তার সাথে আমার কথা বলা সম্ভব ছিল না। কিছুদূর যেতেই আমি দেখতে পেলাম যে মশাল হাতে লোক 2টো পাহাড়ের একটা সরু গুহায় প্রবেশ করছে। অপরিসর গুহা দিয়ে আমরা মশালধারীকে অনুসরণ করলাম। 5 মিনিট বাদে আমরা একটা বেশ প্রশস্ত জায়গায় এসে থামলাম। এখানে আসবার সঙ্গে সঙ্গে 8-10 জন লোক ছুটে এসে আমাদের 2 জনকে ধরে নিয়ে এক কোণে দাঁড় করিয়ে দিল। যে লোকটা প্রথমে কথা বলছিল মনে হয় সেই ওদের দলপতি। এই অবস্থাতেও কিন্তু আমার ভয় হলো না। আমি তখন চারদিকে সব দৃশ্য বেশ মন দিয়ে দেখতে লাগলাম। গুহাটার ছাদ অনেকটা উঁচুতে
তা দেখে বোঝা যায় না যে এটা প্রাকৃতিক সৃষ্টি না কোনো মানুষের তৈরি। বিশাল বেদি একটা দেখা গেল, অনেক উঁচুতে, প্রায় ছাদের কাছে সেই বেদিটি, পাথরের তৈরি। বেদিটা চারদিকে রেলিং দিয়ে ঘেরা। এত উঁচুতে এমন একটা বেদি সৃষ্টির উদ্দেশ্য কি তা বুঝতে পারলাম না আমি। অবাক বিস্ময়ে শুধু চেয়ে দেখতে লাগলাম। বেদির পেছনে একটি মাত্র দরজা, সেই দরজাটা বন্ধ ছিল। বুঝলাম দরজাটা খুলে বেদিতে আসা যায়, কিন্তু ওই দরজার ওপর কি আছে তা বুঝতে পারলাম না। এমন সময় একদল পাহাড়ি আর একটা সুড়ঙ্গ পথে সেখানে এসে প্রবেশ করতেই আমি অবাক হয়ে দেখলাম অন্য এক দৃশ্য। দেখলাম দেওয়ালের একদিকে সিঁড়ির মতো ধাপ কাটা, আর প্রতিটা সিঁড়িতে অনেকগুলো পাহাড়ি তীর ধনুক হাতে বসে আছে। সবাই যেন দলপতির আদেশের প্রতীক্ষা করছে। দলপতি বললেই তারা আমাদের হত্যা করবে, এমনই তাদের দৃষ্টি। সেই জ্বলন্ত দৃষ্টির দিকে তাকাতেই বুকের ভেতরটা যেমন যেন কেঁপে ওঠে। এইভাবে 1 ঘন্টা কাটল। আরও একজন পাহাড়ি তীরধনুক হাতে হাজির হলো দেখলাম। তাদের সামনে যে লোকটা ছিল দেখে মনে হলো সেই দলপতি। সে আমায় অদ্ভুত ভাষায় কি বলল তা বুঝতে পারলাম না। আমি শুধু ঘাড় নেড়ে বোঝাতে চেষ্টা করলাম যে আমি তার এক বর্ণ বুঝতে পারিনি। লোকটা তখন পাশের 2-3 জন পাহাড়ির সঙ্গে কি যেন যুক্তি করলো। তারপর আমাদের দিকে পিছন ফিরে সে বেদির কাছে গিয়ে দাঁড়ালো। ঠিক সেই সময় কোথায় যেন ঠিক ঘন্টার মতো শব্দ হলো, ঢং ঢং। তখন দলপতি আর তার সঙ্গীরা বেদির পিছনে গিয়ে সিঁড়ির ওপরে দাঁড়ালো। এমন সময় হঠাৎ শুনলাম একটা করুণ কণ্ঠের আত্মচিৎকার, কিন্তু ব্যাপারটা কি কিছুই বুঝলাম না। তাকিয়ে দেখি জন কয়েক পাহাড়ি মিলে একজন কুলিকে হিড়হিড় করে টেনে নিয়ে যাচ্ছে সেই বেদিটার দিকে। বেচারা প্রাণ ভয়ে আর্তনাদ করছে। সে বেদির সামনে একটা দরজা ছিল, তা তো আগেই বলেছি। সেই দরজা একজন খুলে দিল। তারপর কুলিটাকে রেলিংয়ের ভেতরে ঠেলে দিয়ে দরজাটা বন্ধ করে দেওয়া হলো। দলপতি তখন 3 বার হিংস্র জন্তুর মতো ক্রুদ্ধ গর্জন করে উঠল। সেই গর্জন শেষ হলে সবাই চুপ করল। চারদিকে কঠোর নিস্তব্ধতা। তারপর বেদির ওপরে দেখা গেল অদ্ভুত একটা দৃশ্য। বেদির পাথরের ওপরের অংশটা সরে গেল। সেই সুড়ঙ্গ পথের ভেতর থেকে ধীরে ধীরে জেগে উঠল একটা কালো মাথা। মাথার দিকে তাকাতে ভয়ে বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলাম। দেখা গেল মাথাটা যার, সে অদ্ভুত একটা জন্তু। সে অন্ধকার গর্ত থেকে বেদির ওপরে লাফ দিয়ে পড়ল। অদ্ভুত চেহারা জীবটা। তার দেহ মানুষের মতো বটে, কিন্তু মুখটা বিচিত্র। তা দেখতে অনেকটা গরিলার মতো। হাত পা তার বাঁকা বাঁকা, পায়ে হাতে বড় বড় নখ, মুখের দুদিকে বিরাট 2টো দাঁত। এই বিভৎস চেহারার মানব দানব দেখে কুলিটা ঠকঠক করে কাঁপতে লাগলো। কোনো শব্দ বের হলো না তার মুখ দিয়ে। জন্তুটা একবার বন্ধ দরজার দিকে আর একবার সে অসহায় কুলিটার দিকে তাকালো। তারপর ক্রুদ্ধস্বরে গর্জন করে উঠল। গড়গড় শব্দ করে সে কুলিটাকে বুকে চেপে ধরল। ধারালো ছোড়ার মতো দাঁত 2টো ফুটিয়ে দিল কুলিটার গলায়। সেই দৃশ্য দেখে আমার জ্ঞান লোপ হবার মতো অবস্থা। মাথাটা আমার ঘুরতে লাগলো। ঠিক সেই সময় পাহাড়িরা আনন্দে একবার হুঙ্কার দিয়ে উঠল, ঠিক যেন মেঘের গর্জন। তারপর কি ঘটলো আমি তা জানি না। আমি জ্ঞান হারিয়ে ফেললাম। কিছুক্ষণ বাদে প্রচন্ড কোলাহল আর হট্টগোল শোনা গেল। আমরা তখন অর্ধমিত অবস্থায় আছি বললে ভুল বলা হবে না। এমন সময় হঠাৎ শোনা গেল পরপর বন্দুকের শব্দ। পর মুহূর্তে আমার পাশের লোকটা আর্তনাদ করে পড়ে গেল। আবার বন্দুকের গর্জন। পরপর আরো 2টো পাহাড়ি আর্তনাদ করে একে একে লুটিয়ে পড়ল। তারপর বারবার বন্দুকের শব্দ হতে লাগলো। আর আমার সামনে পিছনে চারদিকে পাহাড়িরা একের পর এক ঠিক ঝড়ে পড়ে যাওয়া কলার মতো অবিরাম লুটিয়ে পড়তে লাগলো। এ কি ব্যাপার? আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। কিন্তু পাহাড়িদের মধ্যে তখন বিরাট আতঙ্কের সঞ্চার হয়েছে। তারা তুমুল চিৎকার করছে। আমাদের ফেলে যে যেদিকে পারছে সে সেদিকে পালাচ্ছে। তখনও আমার মোহাচ্ছন্ন ভাব কাটেনি।
এমন সময় কে একজন এসে আমার হাত ধরে একটা সুড়ঙ্গের পথ ধরে টেনে নিয়ে চলল। লোকটার মুখে আলো পড়তেই আমি খুব সাহস আর ভরসা পেলাম। সে আর অন্য কেউ নয়, স্বয়ং দীপক। দীপকের এক হাতে রাইফেল, অন্য হাত দিয়ে আমাকে ধরে ছুটে চলেছে সে। ঠিক সেই সময় বিনয়বাবুর কণ্ঠস্বরও শুনতে পেলাম আমরা। চিৎকার করে বলছেন, দীপক বাবু, সামনের সুড়ঙ্গটায় ঢুকে পড়ুন। আমরা গুহার বাইরে উপস্থিত হয়ে নিঃশ্বাস ফেললাম। এতক্ষণেও আমাদের দলের কাউকে দেখতে পেলাম না, এমনকি গাড়িটা পর্যন্ত অদৃশ্য। বুঝলাম তারা পাহাড়িদের কবল থেকে মুক্ত হতে পারেনি। আমাদের ভাঙা তাঁবুর কাছে ফিরে এসে দেখলাম আমাদের বিশ্বস্ত গাইড আমাদের সব মালপত্র গুছিয়ে আমাদের জন্য প্রতীক্ষা করছে। আমরা তখন আর এক মুহূর্ত অপেক্ষা না করে যে যার মালপত্র কাঁধে তুলে নিলাম, তারপর চললাম গাইডের পেছন পেছন। দীপক বলল, তোমরা পাহাড়িদের কবলে পড়লে তা আমি দেখেছি। আমি গোলবালের মধ্যে ওদের ফাঁকি দিয়ে পালিয়ে যাই, তারপর যখন সুযোগ পেলাম তখনই ওদের আক্রমণ করলাম। আমি এত দ্রুত গুলে ছুটছিলাম যে লোকে ভাববে বুঝি 8-10 জন বন্দুকধারী আক্রমণ করছে। আমি যে একা তা ওরা বুঝতেই পারিনি। সমতল জায়গাটার একটা প্রান্তে ছিল একটা বড় জঙ্গলের মতো জায়গা। আমরা জঙ্গলের ধারে তাঁবু ফেলে সেই রাতের মতো আশ্রয় নিলাম। পরদিন ভোর হতেই আবার যাত্রা শুরু হলো। ঘন্টা দুয়েক চলার পর একটা সমতল স্থান বেছে নিয়ে বিশ্রামের আয়োজন করা হলো। তখন বেলা প্রায় 12:30 কি 1টা হবে। আমরা সবাই পাহাড়ের পাদদেশে আশ্রয় নিয়েছিলাম। দুপুরে খাওয়া দাওয়ার পর দীপক একটা সিগারেট ধরিয়ে বলল, যে বিপদে পড়েছিলাম তাতে কোনো আশাই ছিল না যে তোমাদের রক্ষা করতে পারবো। এ কথা শুনে বিনয়বাবু বললেন, আমাদের ভাগ্য ভালো ছিল যে আপনি ওদের হাতে বন্দী হননি, তাহলে আর আমাদের কাউকেই প্রাণ নিয়ে ফিরতে হতো না। আমি বললাম, কুলিটার শেষ সময়ের কথা চিন্তা করে এখনো আমার প্রাণ কেঁদে উঠছে, কিন্তু বাকি কুলিগুলোর কি হলো? দীপক বললে, আমার সত্যি দেরি হয়ে গেছিল, তাই কুলিটার প্রাণ আমি বাঁচাতে পারলাম না। আমার মনে হয় বাকি কুলিদের বেশিরভাগই পালিয়েছে, কিছু হয়তো বন্দি থাকতেও পারে। আচ্ছা, একটা কথা, কি? ওই অদ্ভুত ভয়াবহ জন্তুটা কি বলতো? মনে হয় প্রাগৈতিহাসিক যুগের কোনো অদ্ভুত আকৃতির গরিলার বংশধর। বংশানুক্রমে হয়তো পাহাড়িরা তাদের পালন করে আসছে দেবতা ভেবে। ওই জাতীয় কোনো প্রাণী বর্তমানে পৃথিবীতে না থাকলেও বা নানা কারণে তাদের লোপ হলেও ওদের রক্ষণাধীনে পুরুষানুক্রমে এরা বেঁচে আছে হয়তো। তা হতে পারে। বিনয়বাবু তখন এক মনে একটা ম্যাপ দেখছিলেন। এবারে বিরক্ত ভাবে বললেন, না, বড্ড মুশকিলে পড়া গেল দেখছি। দীপক ম্যাপটা দেখে বলল, কি আবার চিন্তা করছেন? ওই পাহাড় যেটা সামনে দেখছেন, ওটা পেরিয়ে ওই যে পথ, তা ধরে এগোলেই পাওয়া যাবে একটা বিরাট হ্রদ। আমরা এই পাহাড় পার হলো ওই হ্রদটি কেমন করে পার হব বুঝতে পারছি না। কেন? এ তো সহজ কথা। আমরা হ্রদকে বাইরে রেখে ঘুরে যাব ওই ডান দিকের পথটা ধরে। ওতে আমাদের প্রায় 20 মাইল বেশি হাঁটতে হবে, কিন্তু তাছাড়া আর উপায় কি? শেষ পর্যন্ত বিনয়বাবু দীপকের কথায় সায় দিলেন। 4 দিন কেটে গেল। আমরা পাহাড় পার হয়ে সমতল ভূমির ওপর দিয়ে হ্রদের দিকে চললাম। সবার আগে চলল গাইড। তার চলার ভঙ্গি দেখে আমার মনে হলো লোকটা চলাফেরায় খুবই অভ্যস্ত। চলতে চলতে দীপক বলল, আমাদের সঙ্গে যে খাবার আছে তাতে বেশি দিন চলবে না। পথে কোনো শিকার না পেলে চলা কিন্তু মুশকিল। তা বটে। আমি বললাম, কপাল ভালো ছিল, তাই পাহাড়িরা আমাদের রাইফেলগুলো কেড়ে নেয়নি। যেরকম জায়গায় আছি শিকার ঠিক মিলবে। বিনয়বাবু বললেন, হ্রদের কাছাকাছি শিকার মিলতে পারি। এমন সময় এক কাণ্ড ঘটল। আমাদের গাইড হঠাৎ দাঁড়িয়ে উঠে কপালের ওপর হাত তুলল। সূর্যের আলোকে আড়াল করে সে যেন দূরে কিছু দেখতে লাগলো।
বিনয়বাবু দীপককে বললেন, কি দেখছে লোকটা? আমরা আশ্চর্য হয়ে গেলাম গাইডের ভাবভঙ্গি দেখে। আমাদের প্রত্যেকের কাছেই দূরবীন ছিল। আমি সেটা চোখে লাগিয়ে তাকালাম সামনের দিকে। আমার মনে হলো ঠিক যেন বহুদূরে একটা বালির ঝড় উঠেছে। কিসের জন্য হঠাৎ এই ঝড়? মনে হলো ঝড়টা যেন দ্রুত গতিতে আমাদের দিকে এগিয়ে আসছে। চোখ থেকে দূরবীনটা নামিয়ে আমি বললাম, নিশ্চয়ই ঝড় উঠেছে। দীপক দূরবীন দিয়ে লক্ষ্য করছিল অনেক দূরের দিকে। চোখ থেকে দূরবীন নামিয়ে সে এবার বলল, আর যাই হোক, ওটা নিশ্চয়ই ঝড় নয়, এ বিষয়ে আমি নিঃসন্দেহ। ঝড় নয়? তবে ওটা কি? বিনয়বাবু বললেন, বালি যেভাবে আমাদের দিকে এগিয়ে আসছে তাতে মনে হয় কোনো কিছু বোধহয় ক্ষিপ্র বেগে আমাদের দিকে ছুটে আসছে। আমাদের গাইড তখন মাটিতে কান পেতে কি যেন শোনার চেষ্টা করল। প্রায় 1 মিনিট পরে সে ভয়ার্থভাবে বলল, সর্বনাশ বাবু সাহেব! কি হলো? একদল ঘোড়সওয়ার ছুটে আসছে আমাদের এই দিকেই, খুব দ্রুত বেগে। তার কথাটা শুনে বিনয়বাবু যেন ভূত দেখার মতো চমকে উঠলেন। বললেন, ঘোড়সওয়ার? এই অঞ্চলে ঘোড়সওয়ার কোত্থেকে আসবে? এ তবে নিশ্চয়ই মারাঠা ডাকু, তারাই আসছে। বিনয়বাবুর কথা শুনে আমি যেন একেবারে স্তম্ভিত হয়ে গেলাম। আবার দূরবীন দিয়ে দেখার চেষ্টা করলাম। এবার দেখলাম পুতুলের মতো ছোট ছোট একদল লোক ঘোড়ায় চড়ে এদিকেই ছুটে আসছে। তখনও তারা বহুদূরে আছে বলেই দেখা গেল। দীপকও তখন আর একবার চোখে দূরবীন এঁটে অশ্বারোহীদের দেখতে লাগলো। তারপর চোখ থেকে দূরবীন নামিয়ে বলল, রবিন, বিনয়বাবু, ওই যে ঢিবিটা আছে, ওর আড়ালে আমাদের আশ্রয় নিতে হবে। বিনয়বাবু বললেন, পাহাড়িদের মনের মধ্যেও তবু দয়া মায়া আছে, কিন্তু ওই মারাঠি দস্যুদের মধ্যে দয়ার লেশ মাত্র নেই। কসাই যেমন জীব হত্যা করতে এতটুকু ইতস্তত করে না, মারাঠা দস্যুরা তেমনি মানুষ মারতে দ্বিধা করে না একটু। আমরা চলে গেলাম ওই উঁচু ঢিবিটার আড়ালে। সেখানে রাইফেল নিয়ে তৈরি হয়ে বসে থাকলাম আমরা। দূরে শব্দ শোনা গেল সামান্য। ক্রমে দস্যুদল দ্রুত আমাদের দিকে ছুটে এগিয়ে আসতে লাগলো। এবার আমরা তাদের বেশ পরিষ্কারভাবেই দেখতে পাচ্ছিলাম। তারপর আরো কাছে আসতেই দস্যুদল একসঙ্গে রাইফেল উঁচু করে আমাদের দিকে এক ঝাঁক গুলি ছুড়ল। পরক্ষণে আমাদের চারদিকে বালির ওপর অসংখ্য গুলি এসে পড়তে লাগলো। ঢিবির আড়ালে থাকায় কোনো গুলি আমাদের স্পর্শ করলো না। আমরা তখন বালির ওপর শুয়ে পড়ে দস্যুদের লক্ষ্য করে সুযোগের অপেক্ষা করতে লাগলাম। দীপক ধীর কণ্ঠে বলল, খুব হুঁশিয়ার, কেউ মাথা তুলবে না, ওদের কাছে আসতে দিন। আমি 1, 2, 3 বলার সঙ্গে সঙ্গে গুলি ছুড়বেন। দারুণ উৎকণ্ঠায় আমাদের সময় কেটে যেতে লাগলো। ঠিক সেই সময় আরো এক ঝাঁক গুলি আমাদের আশ্রয়স্থলের আশেপাশে ছড়িয়ে পড়ল। দীপক হঠাৎ চিৎকার করে উঠল, 1, 2, 3। সঙ্গে সঙ্গে আমাদের 3টি রাইফেল একসঙ্গে গর্জে উঠল। পরক্ষণেই আমি লক্ষ্য করলাম 3টে দস্যু ঘোড়া থেকে ধরাশায়ী হয়েছে। এবার আমাদের 3টি রাইফেল আবার গর্জে উঠল। এবারও 3টি দস্যু হাত পা ছুঁড়ে ধরাশায়ী হলো। এতক্ষণে দস্যুদের হুঁশ হলো। তারা তৎক্ষণাৎ ছত্রভঙ্গ হয়ে পেছনের দিকে হুড়তে শুরু করলো। 1 মিনিটের মধ্যেই তারা রাইফেলের পাল্লার বাইরে চলে গেল। তারপর তারা গোলাকার হয়ে কি যেন পরামর্শ করলো নিজেদের মধ্যে। বিনয়বাবু বললেন, সাবধান দীপকবাবু, ওরা বড়ই ধূর্ত, আমাদের কোনো ফাঁদে ফেলার জন্য বোধহয় ফন্ডি আসছে। কিছুক্ষণ পরে দেখলাম দস্যুদল হঠাৎ ঘোড়ার মুখ ঘুরিয়ে যেদিক থেকে এসেছিল সেই দিকেই ছুটে চলল। কিছুক্ষণ পরেই তারা আমাদের দৃষ্টিপথ থেকে অদৃশ্য হলো। বিনয়বাবু বললেন, যাক, বাঁচা গেল। আমি বললাম, নিশ্চয়ই ওরা ভয় পেয়েছে। দীপক কিন্তু এ ব্যাপারে মোটেই খুশি হলো না। সে বলল, দস্যুরা চোখের সামনে থাকলেই ভালো ছিল। একটু পরেই সন্ধ্যার আধার নেমে এলো। আমরা তখন পরামর্শ করে ঠিক করলাম রাতটা এখানেই কাটাবো। সঙ্গে জ্বালানি কাঠ ছিল। গাইড সেই সব দিয়ে আগুন জ্বালালো। তাই আর সময় নষ্ট না করে আগুনের চারদিকে গোল হয়ে বসে খাবার বের করে খেতে শুরু করলাম। খেতে খেতে দীপক বললে,
আমাদের এখন খুবই কম খাওয়া উচিত। কেন? যা খাবার আছে তাতে অন্তত 3 দিন চালাতে হবে আমাদের। বিনয়বাবু বললেন, ঠিক কথা, কম কম করে খাওয়া ভালো, উপোস করা ভালো কথা নয়। রাত আরো বাড়ল, ঘুমে আমার দুটো চোখ জুড়ে আসছিল। তাই বললাম, বড্ড ঘুম পাচ্ছে, এবার আমি একটু ঘুমিয়ে নিই। দীপক আর বিনয়বাবুর অবস্থা আমার চেয়ে বিশেষ ভালো ছিল না, তাদেরও চোখ ঢুলু ঢুলু, কিন্তু শত্রুর ভয়ে তাদের জেগে থাকতে হলো। আমাদের গাইড কিন্তু তখন পরম আরামে নাক ডাকিয়ে ঘুমোচ্ছিল। ভাবলাম লোকটা সত্যি সাহসী বটে। শোয়া মাত্রই আমি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লাম। কতক্ষণ যেভাবে আমি ঘুমিয়েছিলাম তা ঠিক বলতে পারবো না। হঠাৎ ঘুম ভাঙল, দেখি চারদিক অন্ধকার, প্রচন্ড ঝাঁকুনি লাগলো দেহে। দেখি হাত পা বাঁধা, অসাড়। দীপকের নাম ধরে ডাকতে লাগলাম, কিন্তু পারলাম না। ভাবলাম আমি বুঝি কোনো স্বপ্ন দেখছি, কিন্তু পরক্ষণেই মনে হলো না, এটা স্বপ্ন নয়, সত্যি। ভালো করে লক্ষ্য করে বুঝলাম আমি একটা ঘোড়ার পিঠে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছি, আমার মুখে কাপড় গুজে দেওয়া আছে। তখন একটা কথা মনে পড়ল হঠাৎ, মারাঠা দস্যুরা কি ঘুমন্ত অবস্থায় আমাদের বন্দি করেছে? কিন্তু কিভাবে বন্দি করলো? দীপক আর বিনয়বাবু তো পাহারা দিচ্ছিলেন আমাদের। তবে তাহলে ওরাও কি ঘুমিয়ে পড়েছিল? এমন সময় একটু আলো এসে যেন চোখে লাগলো, এমন সময় একটু আলো যেন চোখে দেখতে পেলাম। আধার চোখে সহ্য হয়ে এসেছে। সেই অস্পষ্ট আলোয় দেখতে পেলাম বিনয়বাবু আর দীপক ও দুটো ঘোড়ার পিঠে বন্দি। আমাদের বন্দি করে মাঝে রেখে দুপাশে আরো অনেক দস্যু ঘোড়ার পিঠে চড়ে চলেছে। আধ ঘন্টা পরে সামনের কয়েকটা সাদা মতো তাঁবু দেখা গেল। কিছুক্ষণ পরে আমরা সেখানে পৌঁছে গেলাম। আমাদের ধরাধরি করে তখন ঘোড়া থেকে নামানো হলো, তারপর একে একে নিয়ে যাওয়া হলো তাঁবুর মধ্যে। মারাঠাদের তাঁবুতে বন্দি অবস্থায় 3 দিন কাটলো। এ কদিন আমাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেনি ওরা। এ ব্যাপারে আমি খুব আশ্চর্য হয়ে গিয়েছিলাম। যাই হোক, আমি সবসময় পালাবার সুযোগ খুঁজছিলাম। 4 দিনের দিন গভীর রাত, আমি নিদ্রার ভান করে পড়েছিলাম। চারদিক একেবারে নিস্তব্ধ, শুধু মাঝে মাঝে বহুদূরে মারাঠাদের কোলাহল শোনা যাচ্ছিল। আমার তাঁবুর ভেতর একজন বন্দুকধারী প্রহরী আর তাঁবুর বাইরে 2 জন দস্যু পাহারা দিচ্ছিল। এখানে বলার প্রয়োজন আছে, ওরা দ্বিতীয় দিনেই আমার হাত পায়ের বাঁধন কেটে দিয়েছিল। তখন আমি খুব মনোযোগ দিয়ে প্রহরীটাকে লক্ষ্য করছিলাম। দেখলাম লোকটা 2 চোখ ঘুমে জড়িয়ে এসেছে, সে মাঝে মাঝে ঢুলে পড়ছে। তৎক্ষণাৎ আমি মনে মনে একটা মতলব ঠিক করে ফেললাম। কিছুক্ষণের মধ্যে প্রহরীর দুটোর চোখেও ঘুম এলো। আমিও ঠিক সেই মুহূর্তেই তাদের পিছনে গিয়ে দাঁড়ালাম, তারপর চোখের পলকেই তার টুটি টিপে ধরলাম। এইভাবে অতর্কিতে আক্রমণে লোকটা বিহ্বল হয়ে পড়েছিল। তার দম বন্ধ হবার উপক্রম হলো। একটু পরেই তার জিভ বেরিয়ে এলো, সে জ্ঞান হারালো। কয়েক সেকেন্ডের মধ্যে তার অসার দেহটা মাটিতে লুটিয়ে পড়ল। ঘটনাটা এত দ্রুত ঘটে গেল যে আমি নিজেই নিজের সফলতায় বিস্মিত হলাম। আমি মাটি থেকে তার রাইফেলটা তুলে নিয়ে তাঁবু থেকে বের হলাম। কাছাকাছি আর কোনো প্রহরী ছিল না। আমি তখন একটির পর একটি তাঁবুর ফাঁক দিয়ে উঁকি মেরে সঙ্গীদের খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও তাদের দেখতে পেলাম না। আমি খুব চিন্তিত হয়ে গেলাম। তবে কি দস্যুরা ওদের শেষ করে ফেলেছে? চিন্তায় বাধা পড়ল। মানুষের কণ্ঠস্বর শুনে কান খাড়া করলাম। তখনও একটিমাত্র তাঁবু দেখতে বাকি ছিল। তার মধ্যে উকি দিয়ে আমার চক্ষু যেন স্থির হয়ে গেল। দেখলাম তাঁবুটার মধ্যে 2টো খুঁটিতে দীপক আর বিনয়বাবুকে বাঁধা হয়েছে। তাদের সামনে জ্বলছে একটা উনুন। একজন দস্যু সেই উনুনের দিকে লক্ষ্য করে কি যেন দেখছিল। লোকটা একটা ছোড়া টেনে আনলো উনুন থেকে, সেটা টকটকে লাল। লোকটাকে দেখে মারাঠাদের দলপতি বলেই মনে হলো। লোকটা পরিষ্কার ইংরেজিতে বললে, তোমরা আমাদের দলের অনেক লোককেই মেরেছ, আমি কর্নেল কাপুর। তোমরা ভেবেছ বুঝি ছত্রপতির তলোয়ার দেশে নিয়ে যাবে? তা অসম্ভব।
একটু থেমে বললে, তোমাদের প্রাণে মারবো না, চিরদিনের মতো তোমাদের চোখ দুটো অন্ধ করে দেব, যাতে আর ওদিকে পা না বাড়াও। কিন্তু দীপক ভয় পেল না, তার দুটি চোখ যেন জ্বলে উঠল রাগে। সে বলল, বুঝেছি তুমি মিস্টার কাপুর, কিন্তু সম্মুখ যুদ্ধে না পেরে ভীরুর মতো ঘুমন্ত অবস্থায় আমাদের বন্দি করেছ। যদি আমি একবার মুক্ত হতে পারি, তবে তোমার নৃশংসতা আর অত্যাচারের উচিত শিক্ষা আমি তোমায় দেব। কাপুর গর্জে উঠল, কি এত বড় স্পর্ধা? আমাকে তুমি শিক্ষা দেবে? তবে চিরকালের জন্য অন্ধ হও। এই বলে সে টকটকে লাল ধারালো ছোড়াটা নিয়ে এগিয়ে যাওয়ার আগেই আমি রাইফেল হাতে ভিতরে ঢুকে তার বাট দিয়ে প্রচণ্ড বেগে কাপুরের মাথায় আঘাত করলাম। আঘাতটা খুব জোরেই হয়েছিল। কাপুর টু শব্দটি না করে মাটিতে পড়ে গেল, সঙ্গে সঙ্গে জ্ঞান হারালো। আমিও আর দেরি না করে দীপক আর বিনয়বাবুর বাঁধন কেটে তাদের মুক্ত করলাম। দীপক সঙ্গে সঙ্গে কাপুরের হাত পা মুখ শক্ত করে বেঁধে ফেলল। তারপর দ্রুত পায়ে আমরা এগোতে লাগলাম। তাঁবুর বাইরে এলাম। বাইরে কোনো প্রহরী ছিল না। মারাঠারা অনেক দূরে নাচ গান নিয়ে ব্যস্ত ছিল। আমরা তখন সোজা গেলাম যেখানে ঘোড়া বাঁধা ছিল সেখানে। সার সার বাঁধা ছিল ঘোড়াগুলো। দীপক 3টে তেজি ঘোড়া বেছে নিল। তারপর বললে, বাকি ঘোড়াগুলোকে ভাগিয়ে দিতে হবে, তা না হলে ওরা আমাদের অনুসরণ করবে। তা ঠিক। আমরা 3টে তেজি ঘোড়া নিয়ে বাকি সব ঘোড়াগুলোকে ভাগিয়ে দিলাম। তারপরে আর দেরি নয়, 3 জনে 3টে ঘোড়ায় উঠে প্রাণপণে ছুটিয়ে দিলাম ঘোড়া। একটু পরে পেছনে প্রচণ্ড কোলাহল শোনা গেল। অনেকগুলো মশালের আলো নড়ে চড়ে বেড়াচ্ছে বলেই মনে হলো। দীপক বলল, ওরা টের পেয়ে গেছে। তা বটে, তবে আসতে পারবে না। ঠিক, তাহলে বোঝো, ঘোড়াগুলোকে ভাগিয়ে দিয়ে ভালোই করেছি। আরও এগিয়ে একটা উঁচু ঢিবি পার হবার পর ওদের আর দেখা গেল না। পরদিন ভোরে আমরা এসে হ্রদের ধারে পৌঁছে গেলাম। মানচিত্রে হ্রদটা দেখেছি, আজ সচক্ষে দেখলাম। বিশাল হ্রদ, চারদিকে দেখা যাচ্ছে নীল জলরাশি। আমরা কিছু শিকার বস্তুও পেলাম হ্রদের ধারে। খাবারের ভাবনা ঘুচল। খেয়ে দিয়ে একটু বিশ্রাম করছি, এমন সময় দূরে দেখা গেল কে একজন ঘোড়া ছুটিয়ে এই দিকেই আসছে। আমাদের কাছে একটিমাত্রই বন্দুক ছিল, সেটা ছিল আমার হাতে। ওদের 2টো বন্দুক ওরা মারাঠাদের তাঁবুতেই ফেলে এসেছে। আমি বললাম, নিশ্চয়ই মারাঠা দস্যু। দীপক বন্দুকটা নিয়ে তাক করে রইল। কিন্তু কাছে আসতেই অবাক হয়ে গেলাম আমরা। সে দস্যু নয়, এ হলো আমাদের সেই গাইড। সে কাছে এসে বলল, বাবু, আপনারা আমাকে মারাঠা দস্যুদের কবলে ফেলে রেখে চলে এলেন? তুমি কি করে এলে? ওরা আমাকে একটা তাঁবুতে বন্দি করে রেখেছিল। একদিন রাতে দেখলাম খুব হইচই হচ্ছে। দস্যুরা মশাল নিয়ে ছুটে বেড়াচ্ছে, কাকে যেন খুঁজছে। আমি সেই সুযোগ বুঝেই পালিয়ে গেলাম। কিছুটা দৌড়ে গিয়ে দেখি একটা ঘোড়া ঘুরে বেড়াচ্ছে, তার পিঠে চেপে ছুট দিলাম। যাই হোক, দুপুরে বিশ্রাম শেষে আবার বের হয়ে পড়লাম। হ্রদকে বাঁদিকে রেখে তার ধার দিয়ে আমরা এগিয়ে চললাম। দুদিকে ঘন বন। সে বন জঙ্গল ভেদ করে আমরা চললাম এগিয়ে। গাইডটি পথ দেখিয়ে আগে আগে চলল। ঘণ্টা 3 চলার পরে আমরা সেই হ্রদের অন্য পাড়ে গিয়ে দেখতে পেলাম একটা বিশাল গগনচুম্বী মন্দির মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বিনয়বাবু বললেন, এই সেই বিশাল মহাকাল মন্দির। দীপক বললে, এই মন্দিরের মূর্তির চোখের মণির নিচে শিবাজির সমাধিতে যাবার চাবি লুকোনো আছে। আরও অনেকটা এগিয়ে আমরা এসে গেলাম একেবারে মন্দিরের ঠিক দরজায়। জনমানব শূন্য সুবিশাল প্রান্তরে জঙ্গলের মধ্যে এত বড় পাথরের মন্দির দেখে শুধুমাত্র মনে বিস্ময় জাগে না, ভয়ও জাগে। সত্যি কথা বলতে কি, মন্দিরের মধ্যে ঢোকার মুখে এত বড় একটা মূর্তি দেখে বুকটা যেন ছমছম করে উঠল। ভেতরে ঢুকে প্রথমে অন্ধকারে কিছুই দেখতে পেলাম না। তারপরে অন্ধকারে চোখ দুটো একটু অভ্যস্ত হতেই যা দেখলাম, তাতে বিপুল বিস্ময় অবাক হয়ে গেলাম। আমার কাছ থেকে অল্প দূরে ধ্যানরত মহাকালের এক সুবিশাল পাথরের মূর্তি দেখে আমার বইয়ের কথা মনে পড়ে গেল। বইয়ের প্রতিটি অক্ষর তবে সত্য। দীপক বললে, বাপরে, কত বড় মূর্তি!
আমি এত জায়গায় ঘুরেছি, কিন্তু এত বড় মূর্তি কোথাও দেখিনি। বিনয়বাবু বললেন, উঁচুতে এটা কমপক্ষে 100 ফুট হবে, কি বলেন রবীনবাবু? আমি বললাম, হ্যাঁ, আমার বইয়ের লেখাই ঠিক, মূর্তিটা উঁচুতে 100 ফুটের বেশি তো কম হবে না। দীপক বলল, জায়গাটা কি নিস্তব্ধ দেখেছো? আমার মনে হচ্ছে আমরা যেন হাজার হাজার বছরের এক পুরানো কবরের মধ্যে ঢুকেছি। কথাটা শুনে আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। এমন সময় বিনয়বাবু মাথা উঁচু করে মূর্তিটা চোখের দিকে তাকিয়ে সভয় দুপা পিছিয়ে গিয়ে বলল, ওরে বাপরে, চোখ দুটো যেন জ্যান্ত চোখের মতো জলজল করছে। তারপর দীপকের দিকে তাকিয়ে বললেন, ও দুটো কাচের চোখ, এবং বইয়ের কথা যদি সত্য হয় তবে ওই চোখের কোটরেই ছত্রপতির কবরে ঢোকার গুপ্ত দরজার চাবি লুকোনো আছে। আমি বললাম, কিন্তু এত উঁচুতে কি করে ওঠা যাবে দীপক? মূর্তির মুখের দিকে চাইতেই আমার যে মাথা ঘুরে যাচ্ছে। দীপক বলল, এত বিপদ যখন কাটিয়ে উঠেছি তখন এরও একটা উপায় হবে বই কি। এই বলে দীপক মূর্তিটার চারদিকে একবার প্রদক্ষিণ করে এসে খুশি হয়ে বলল, হয়েছে বিনয়বাবু, আসুন আমার সঙ্গে, দেখাচ্ছি। দীপক আমাদের সঙ্গে করে মূর্তিটার পেছন দিকে এসে অঙ্গুলি নির্দেশ করে একটা স্থান দেখালো। আমি সবিস্ময়ে দেখলাম মূর্তিটার পেছন দিকে সিঁড়ির মতো ধাপ কাটা রয়েছে, এবং সেই সিঁড়ির ধাপ মূর্তির মাথা পর্যন্ত উঠেই শেষ হয়েছে। আমি বললাম, কি আশ্চর্য, মূর্তির গায়ে এরকম সুন্দর সিঁড়ি আবার কে তৈরি করলো, এবং এর উদ্দেশ্যই বা কি? বিনয়বাবু হেসে বললেন, যারাই মূর্তিটা তৈরি করেছিল তারাই এই মূর্তির গায়ে সিঁড়ি তৈরি করেছে, কারণ এই সিঁড়ির সাহায্যেই তারা এই বিশাল মূর্তিটা গড়ে তুলতে পেরেছিল। আমাদের গাইডও তখন আমাদের সঙ্গে থেকে সব গতিবিধি লক্ষ্য করছিল। এদিকে দীপক কোনো কথা না বলে আমার ছোড়াটা চেয়ে নিয়ে সোজা সিঁড়ি বেয়ে ওপর উঠতে লাগলো। আমরা তখন নিঃশব্দে নিচে দাঁড়িয়ে স্পন্দিত হৃদয় দীপকের গতিবিধি লক্ষ্য করে যেতে লাগলাম। দীপক দ্রুত উঠতে লাগলো। সে যখন মূর্তিটার কাঁধ পর্যন্ত পৌঁছালো তখন তাকে ছোট্ট একটা পুতুলের মতো ক্ষুদ্র মনে হতে লাগলো। কিন্তু আমি ধৈর্যহারা হয়ে উঠলাম, প্রাণপণে চিৎকার করলাম, দীপক! সঙ্গে সঙ্গে সে শব্দ যেন প্রতিধ্বনিত হয়ে সারাটা মন্দিরের মধ্যে ঘুরে ফিরতে লাগলো। পরক্ষণেই মনে হলো মূর্তিটার মাথার উপর অসংখ্য ছায়া নড়ে উঠল। কোথা থেকে যেন একদল লোক আবির্ভূত হলো। সেই ভয়াবহ দৃশ্য দেখে, ওই প্রতিধ্বনির শব্দ শুনে আমার শরীরে কাঁটা দিয়ে উঠল। বিনয়বাবু ভয়ার্ত কণ্ঠে বললেন, ওই দেখুন, ওগুলো কি প্রেতাত্মা? আমি স্পষ্ট দেখলাম অনেকগুলো ভীষণ আকৃতির লোক মূর্তিটার মাথার উপর দাঁড়িয়ে বর্ষা হাতে দীপককে লক্ষ্য করছে। দীপকের ভাগ্যের কথা ভাবতেই বুকটা আমার কেঁপে উঠল। ঠিক সেই মুহূর্তে দীপক মূর্তির প্রায় মাথার কাছে পৌঁছে গেল। ওরা এক ঝাঁক বর্ষা ছুড়ল দীপকের দিকে, তারপরে একসঙ্গে সবকটি মূর্তি অদৃশ্য হলো। আমি বললাম, ওগুলো কি মানুষ নয়? বিনয়বাবু বললেন, না, তবে ওগুলো ব্রোঞ্জের তৈরি। মূর্তির মাথার দিকে উঠতে গেলে তারা স্প্রিংয়ের চাপে আপনা আপনি বেরিয়ে আসে বর্ষা ছুড়ে। মূর্তির মাথার দিকে উঠতে গেলে তারা স্প্রিংয়ের চাপে আপনা আপনি বেরিয়ে এসে বর্ষা ছুড়ে, তারপর আবার ভেতরে চলে যায়। মূর্তির পেছনে থাকায় একটা বর্ষাও দীপকের গায়ে লাগলো না। বিনয়বাবু বললেন, উনি পেছনের সিঁড়ি দিয়ে না উঠে সামনের সিঁড়ি দিয়ে উঠলেই মারা পড়তেন। তা বটে। ঠিক সেই সময় দীপক মূর্তির মাথার কাছে পৌঁছে তার চোখে বারবার ছোড়া দিয়ে আঘাত করতে লাগলো। 1 মিনিট, তারপরে মহাকাল মূর্তির চোখ বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়ল। দীপক মূর্তির চোখ খুলে চাবিটা পকেটে ভরে ফেলল। দীপক নিচে নামছিল সিঁড়ি বেয়ে। এমন সময় একটা বিরাট ছায়া তার মাথা বেয়ে নেমে আসতে লাগলো। ওটা কি? আমি বললাম। বিনয়বাবু দেখতে লাগলেন অবাক হয়ে। ছায়াটা নামতে নামতে দীপকের মাথার ওপর এসে স্থির হয়ে গেল। দীপক আরো দ্রুত নিচে নেমে এলো। ছায়াটাও নামতে লাগলো। তখন বুঝতে পারলাম ওটা একটা ভয়াবহ রাক্ষসে মাকড়সা। দীপককে গ্রাস করবার চেষ্টা করার আগেই দীপক তার ছোড়া দিয়ে মাকড়সার মুখে আঘাত করল। একটা হিস হিস শব্দ করে চুপ করে রইল। দীপক আরো নামল।
আমি তখন তাক করে সেই মাকড়সা চোখ লক্ষ্য করে গুলি করলাম। হিস একটা শব্দ হলো মাত্র, তারপর মাকড়সাটা ঠিক একটা বস্তার মতো নিচে পড়ল মাটিতে। এবার আমি নিশ্চিন্ত হলাম, যাক জীবটাকে শেষ করা গেছে। ঠিক সেই মুহূর্তে দীপক নিচে নেমে এলো। বিনয়বাবু বললেন, চাবি পেয়েছেন? হ্যাঁ। তবে চলুন। আমরা আর একটি মুহূর্ত নষ্ট না করে দ্রুত পায়ে মৃত্যু গুহা থেকে বের হলাম। সামনে পথ, আমরা ছুট দিলাম। গাইডও চলল সঙ্গে সঙ্গে। বলল, বাবুজি ভয় নেই। আমি বললাম, আর এক মুহূর্ত এখানে থাকা নয়, তবে চলুন। কোথায়? সামনে, সামনেই ছত্রপতির সমাধি, আর মাত্র 20 মাইল। আমি বললাম, বিনয়বাবু কি করা যায়? বিনয়বাবু বললেন, যখন একবার বের হয়েছি তখন যেতেই হবে, চলুন তবে। আমরা সদর্পে ছত্রপতির সেই ভয়ঙ্কর সমাধিটির দিকে এগিয়ে চললাম। তারপর 3 দিন কেটে গেল। পথ চলতে চলতে আমি বললাম, মন্দিরের ভেতর ওই রকম অদ্ভুত জীবগুলো আর মাকড়সাটা আমার কাছে ঠিক রূপকথার গল্প বলে মনে হয়। কেন? আমি তো ব্রোঞ্জের মূর্তিগুলোকে লোক বলেই মনে করেছিলাম। ঠিক, আর মাকড়সাটা? ওটা প্রাচীন যুগের একটা জীব, আজও ওই মন্দিরে বেঁচে ছিল। চলতে চলতে বিনয়বাবু বললেন, আর মাত্র 2 ঘন্টা চলতে পারলে আমরা ছত্রপতির সমাধির কাছে পৌঁছতে পারবো। আজ থেকেই গাইডে চলে যাবার কথা ছিল, কিন্তু সে বললে, একলা ফিরতে ভয় হচ্ছে, আপনাদের সঙ্গেই ফিরব। তার এই নিরুপায় অবস্থা ভেবে তাকে আমরা সঙ্গেই নিলাম। আরও 1 ঘন্টা চললাম। তারপর দূরবীন দিয়ে দেখলাম অদ্ভুত দৃশ্য। অনেকটা দূরে একটা শহর। বিনয়বাবু দেখলেন, দীপকও দেখল সেই দৃশ্য। দীপক বলল, না, ওটা শহর নয়, ওটা হলো শহরের ধ্বংসাবশেষ। তা হতে পারে। দ্রুত পায়ে আমরা এগিয়ে চললাম সেই শহরের ধ্বংসাবশেষের দিকে। শহরের মধ্যে পৌঁছে আমরা সত্যিই অবাক হয়ে গেলাম। মনে হলো এই শহরটি যারা তৈরি করেছেন তারা অদ্ভুত ভাস্কর্যের পরিচয় দিয়ে গেছেন। অনেক ভাঙা বাড়ি, মোটা মোটা থাম, বড় বড় মূর্তি, পাথরের তৈরি সবকিছু থেকে আমরা বিস্ময় বিহ্বল হয়ে গেলাম। একটা ভাঙা বাড়িতে আশ্রয় নিলাম আমরা। গভীর রাত, সবাই ঘুমিয়ে আছে। হঠাৎ ভাবলাম, রাত কটা বাজে একবার ঘড়িতে দেখি। খুটখুট করে কিসের যেন একটা শব্দ হলো। দেখি বাড়িটা যেন মৃদু মৃদু নড়ছে। ব্যাপার কি? মাথার দিকে চেয়ে দেখি ভাঙা বাড়ির সামনে উন্মুক্ত বিশাল মাঠ। সে মাঠের মধ্যে দিয়ে একটা সুবিশাল মূর্তি যেন হেঁটে এদিকে এগিয়ে আসছে। মূর্তিটা আমাদের বাড়ির সামনে এসেই একবার ভেতরে উকিয়ে দিল। আমি দেখলাম 2টি জ্বলন্ত চোখ। তারপরেই মূর্তিটা অদৃশ্য হয়ে গেল। আমি চিৎকার করে উঠলাম। সকলের ঘুম ভেঙে গেল। কি হলো? আমি সব বললাম ওদের। তারা আমার কথাটাকে হেসে উড়িয়ে দিলেন। পরদিন সকাল আমরা উপস্থিত হলাম ছত্রপতির সমাধির ঠিক কাছে। বিরাট বাড়ির ধ্বংসাবশেষ, এটাই সমাধি। কিন্তু ভেতরে প্রবেশের পথ যে কোথায় তা বাইরে লেখা নেই। তন্ন তন্ন করে বই খুঁজতে লাগলেন বিনয়বাবু, কিন্তু কোনো পথ পেলেন না। দেখলাম গাইডের মুখটা যেন কেমন বিষণ্ণ হয়ে গেছে। আমি বললাম, কি উপায় এখন? তাই তো বুঝতে পারছি না। আমি নিজে তখন তন্ন তন্ন করে জঙ্গলের মধ্যে খুঁজতে লাগলাম। না, কোনো পথ নেই। আমি তখন সমাধির প্রান্তের ভাঙা প্রাচীরটা একাই দেখতে লাগলাম। বিরাট ভাঙা প্রাচীর, তার এক জায়গায় একটা লোহার রড মাথা উঁচু করে আছে। আমি সেটাকে ধরে প্রাণপণে টান দিলাম। সঙ্গে সঙ্গে প্রাচীরের একটা অংশ সরে গেল একপাশে। দেখা গেল একটা দ্বার। দ্বারটি তালাবন্ধ, লোহার দরজা সেটা। আমি আনন্দে চিৎকার করে উঠলাম। সঙ্গে সঙ্গে দীপক আর বিনয়বাবু ছুটে এলেন। একটু পরে এলো গাইড। দীপক বলল, কি হলো? ওই দেখো। ওটা কোথায় ছিল এতক্ষণ? আমি সব কথা তাকে খুলে বললাম। সব শুনে দীপক বলল, বুঝেছি,
আমি বললাম, দরজাটায় তো বিরাট তালা। জানি, তাতে ভয় কি, চাবি তো সঙ্গেই আছে। দীপক তক্ষুনি পকেট থেকে চাবি বের করে তালায় লাগালো। তালা খুলে গেল, দরজাটাও খুলল দীপক। দেখা গেল বিরাট এক সুড়ঙ্গ। আমরা 3 জন আর গাইড তখন সুড়ঙ্গ পথে নেমে এগিয়ে চললাম। টর্চের আলো জেলে জেলে আমরা নেমে চললাম সেই সুড়ঙ্গ পথে। মিনিট 10 চলার পর পথ শেষ হয়ে গেল। দেখি বিশাল একটা ঘর, হল ঘর। আমরা সেই ঘরে ঢুকে বসলাম। খুব শ্রান্ত মনে হচ্ছিল নিজেদের। দীপক বলল, এখন? বিনয়বাবু বললেন, আরো এগিয়ে দেখলাম বিরাট একটা চত্বর। দুপাশে সার কত পাথরের মূর্তি দেখা গেল টর্চের আলো। আমি বললাম, এত মূর্তি? দীপক বলল, এমনি থাকে প্রাচীন কবরে। দেখলাম একটি মূর্তির দিকে। ওহ, কি বিভৎস তার চেহারা! আমি বললাম, ও কি? সত্যি ভয়াবহ। ওগুলো কি দিয়ে তৈরি? বোধহয় পাথরে, দেখো তো। আমি একটা মূর্তির গায়ে হাত দিলাম। সঙ্গে সঙ্গে বিস্ময়ে যেন 10 হাত পিছিয়ে এলাম। সেগুলো মূর্তি নয়, দেখা গেল সব মানুষের দেহ। সেই সব মৃতদেহ ঠান্ডায় জমে বরফের মতো শক্ত হয়ে গেছে। দীপক আর বিনয়বাবুও তখন বুঝতে পারলেন মূর্তিগুলো স্বরূপ। তারপর আমরা এগিয়ে গেলাম পাশের বড় একটা হলঘরের দিকে। টর্চ জ্বাললাম। বিরাট হলঘর, 2টো আলমারি, তার একটা টেনে খুললাম। তাতে সার সব তাক, প্রতিটি তাকে হীরা, জহরত, পান্না, মোহর প্রভৃতি। দীপক বলল, আরে, এ তো 7 রাজার ধন দেখছি। এবারে ও পাশের আলমারিটা খুল। আমি আবার পাশের আলমারিটা খুললাম। তার মধ্যে বসে আছে বিশাল একটা মূর্তি, যেন আমি আগের দিন রাতে দেখতে পেয়েছিলাম যাকে মাঠে, ঠিক তার মতো। আমি বললাম, এই তো সেই। দীপক বলল, চুপ। মূর্তিটার হাতে 2টো তলোয়ার, একটা সাধারণ তলোয়ার, অন্যটার বাটে অজস্র মণিমাণিক্য। বিনয়বাবু বললেন, ওই তো ছত্রপতির তলোয়ার। বিনয়বাবু মূর্তির হাত থেকে সেটা নিয়ে দেখতে লাগলেন। সত্যি এর বাটে যে মহামূল্যবান সব রত্ন আছে, তাতে এর দাম কয়েক কোটি টাকা। বিনয়বাবু চিৎকার করে উঠলেন, দীপক বাবু, কি দেখেছেন? হ্যাঁ, তলোয়ার পেয়েছি। আমরা এখন সারা পৃথিবীর শ্রেষ্ঠ ধনী। হঠাৎ ঘটল এক কাণ্ড। আমাদের গাইডটি তখন বিনয়বাবুর হাত থেকে তলোয়ারটা কেড়ে নিয়ে ছুটে চলল দরজার দিকে। দীপক কিন্তু তৈরি ছিল। সেও মূর্তির হাত থেকে অন্য তলোয়ারটা নিয়ে তার পেছন পেছন ছুটে চলল। আমরাও দৌড়ে চললাম ঠিক তার পিছনে পিছনে। সুড়ঙ্গের পরে সে হলঘরে দাঁড়িয়ে দীপক আর গাইডের ছদ্মবেশ তখন খুলে গেছে। এ কি, এই যে কাপুর! আমরা একসঙ্গে চিৎকার করলাম, বদমাস, আমাদের সঙ্গে সঙ্গে ছদ্মবেশে ফলো করেছো, শয়তান! ঝনঝন করে উঠল। দীপক আর গাইডের মধ্যে চলল প্রবল অসিযুদ্ধ। দীপক দক্ষ, শিক্ষিত, কিন্তু গাইড যুদ্ধ করছে প্রাণের দায়। হঠাৎ একটা অঘটন ঘটল। বিশাল একটা মূর্তি বেরিয়ে এলো ভেতর থেকে। ওটা কি? এ কি মানুষ না প্রেত? মূর্তিটা এসে কাপুরকে প্রবল বেগে চেপে ধরল। কাপুর জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল। বিনয়বাবু সেই মূর্তিকে তাক করে বন্দুক টিপলেন। তারপরে ঘটল একটা প্রচন্ড অঘটন, যা আমরা কল্পনাও করিনি। সঙ্গে সঙ্গে যেন ভূমিকম্প শুরু হলো, সব টলতে লাগলো। তারপর হুড়মুড় করে সে বিশাল কবরখানা যেন ধসে পড়ল। আমরা সবাই জ্ঞান হারালাম। জ্ঞান ফিরল অনেক পরে, কতক্ষণ কেটে গেছে জানি না। চেয়ে দেখি দীপক আর বিনয়বাবু ধীরে ধীরে নড়ছেন যেন। আর কিছু নেই, সব নিশ্চিহ্ন হয়ে গেছে যেন। কেবল বিরাট একটা ধ্বংসস্তূপ পড়ে আছে। সে স্তূপ খুঁজে আর কিছুই পেলাম না আমরা। বিনয়বাবু বললেন, সব কি ম্যাজিক? দীপক বলল, না। তবে ছত্রপতির কবর রক্ষক কোনো প্রেতাত্মা কিংবা ভয়াবহ কোনো জীব কাপুরকে ধ্বংস করে এসব নিশ্চিহ্ন করেছে। বিনয়বাবু বললেন, এই বলে তিনি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন।
গল্পটি এখানেই শেষ হলো। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আবার আসবো আমি নতুন একটি গল্প নিয়ে। ধন্যবাদ।